আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভূত এফএমে। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং আজকের পুরো সময়টা অনেক বেশি এনজয় করবেন ভূত এফএমের সাথে। আমি বলছিলাম যে ক্যালেন্ডার অনুযায়ী আজকের তারিখটা যদিও ১৪ হয়ে গেছে। কিন্তু একই সাথে আমি জানি না যে আ গতরাতে এটার বেশি আসর পড়বে না, আজকে সেটার বেশি আসর পড়বে। আপনারা সবাই দেখতে পারেন যে ফ্রাইডে এবং সেই ফ্রাইডেটা যদি ১৩ তারিখে পড়ে তাহলে সেটাকে আনলাকি ধরা হয় এবং সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতেই পারে আপনার সাথে। এবং এটার কোনো আসলে কি বলবো যে ঐরকম কোনো ব্যাখ্যা নেই। আপনি আবার অনেক ব্যাখ্যাও পেয়ে যেতে পারেন ইন্টারনেটে যদি খোঁজেন বা একটু যদি পড়াশোনা করেন তাহলে জানতেই পারবেন। কিন্তু আ এটা আমি আপনাকে বলতে পারি যে একই সাথে যদি ১৩ তারিখ এবং ফ্রাইডে একসাথে পড়ে তাহলে সেরকম ঘটনা ঘটতেই পারে যে ঘটনার জন্য আপনি আসলে প্রত্যাশা করছেন না। তো যদি সত্যিই ক্যালেন্ডার অনুযায়ী হয় তাহলে সেটা গত রাতেই হয়ে যাওয়ার কথা ছিল। যারা ভালো আছেন তারা তো ভালো আছেনই। আর যদি সেটা আজকে রাত্রে ঘটে তাহলে এখনো পর্যন্ত রাতের অনেক বাকি। আপনাদের অনেক কিছুই এক্সপেরিয়েন্স করা হতে পারে। আপনাদের অনেক ধরনের এক্সপেরিয়েন্স হতে পারে। যাই হোক, আমি আরো একবার জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে প্রতিদিনের মতো। আমাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি আমাদের সাথে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটি জেনে নিন। মনে রাখুন bhutfm@radiofurti.fm which is BHOOTFM@RADIOFOORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এবং আপনি শুরুতে যদি উল্লেখ করেন সেটা সবসময়ই বেটার যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আপনি যদি স্টুডিওতে আসতে চান তাহলে নিশ্চিত হন যে আপনি আসলে স্টুডিওতে আসতে পারবেন। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা ঘটনাটি অবশ্যই রেকর্ড করে পাঠাবেন। আমাদেরকে ইমেইল করার দরকার নেই। আপনার যে ঘটনাটি রয়েছে সেটা মোবাইলে রেকর্ড করে পাঠাবেন। যদি আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন সেক্ষেত্রে হয়তো আপনি ইমেইল করতে পারেন। যাই হোক, আর সেই সাথে আমাদের ফেসবুক ফ্যান পেজের খবরটি আপনাকে দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofood। সেখানে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং আমাদের এই ভূত এফএমের আজকের এপিসোড নিয়ে আপনি যে কোনো ধরনের আপনার মূল্যবান মতামত জানাতে পারেন সেখানে। আর সেই সাথে আমাদের যদি এই এপিসোডটি আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পরে বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি আপনি চান ভূত এফএম টিউনটাকে আপনার বাই টিউন বা কলার টিউন হিসেবে সেট করে ফেলবেন তাহলে আপনাকে একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন আপনার একটা জাস্ট কোড নাম্বারটি 92125 এবং সেই এসএমএসটি সেন্ড করুন 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। এই ছিল নিয়ম কানুন, এই ছিল সব কিছু। আমরা এখন সরাসরি চলে যাব ঘটনা। এবং যেটা ঘটে যে অনেকেই স্টুডিওতে উপস্থিত হতে পারেন না, ঘটনা পাঠিয়ে দেন, তেমনই একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম। যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তার মত করে তিনি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই কেমন আছেন? আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে যা একসাথে পাঠানো সম্ভব না। আজকে এটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, খুব খুশি হব। আমার আব্বু উত্তরার একটি ফ্ল্যাটে ৫ তলায় ভাড়া থাকতো। আমরা এই ফ্ল্যাটে না থাকায় আব্বু ওখানে একা থাকতো। অনেক সময় তিনি থাকতেনও না, অর্থাৎ অধিকাংশ সময় ফ্ল্যাট খালি থাকতো। ঘটনাটি ২০১৩ সালের এপ্রিল মাসে ঘটা। তখন আমার এক ফুফাতো ভাই ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে যান এবং আমাদের ভাড়ার ফ্ল্যাটে ওঠেন। ঘটনাটি ঘটে উনি ফ্ল্যাটে ওঠার দ্বিতীয় দিন রাতে। তখন তিনি বাসায় একা ছিলেন এবং তার মামা অর্থাৎ আমার আব্বু আসার অপেক্ষায় ছিলেন। রাত ১২টার দিকে আব্বু না আসায় তিনি ঘুমিয়ে যান। মাঝরাতে মেইন দরজায় টোকা শোনার শব্দে তার ঘুম ভাঙে। তিনি মনে করেন আব্বু এসেছে এবং তখন দরজা খুলে দেখেন যে দরজার সামনে কেউ নেই। তখন সে মনে করে পাশের ফ্ল্যাটে কেউ এসেছে।
যখন তিনি দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, তখন একটা পচা ডিমের গন্ধ, একটা পচা গন্ধের বাতাস তার নাকে আসে। সে অনুভব করে যে সেটা বাসায় ঢুকে গেছে। সে এতে কিছু মনে না করে বাসার দরজা লক করে আবার শুয়ে পড়ে। ঘটনাটির সূত্রপাত তখন থেকেই। সে তার ঘরে কিছু একটার অস্তিত্ব টের পেতে শুরু করে। তার কাছে ঘটনাটি খুব গরম ছিল, যদিও তখনও শীতের প্রকোপ কিছুটা রয়ে গিয়েছিল। তিনি যখন বিছানায় শুয়ে পড়ল, সে যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে থাকার অস্তিত্ব টের পায়। তখন সে তার পায়ের নিকটে যা দেখতে পায় তা দেখার জন্য সে নিচে মোটেও প্রস্তুত ছিল না। তার কাছে শোনা তিনি যা দেখতে পান সেটা হচ্ছে, তার ধরনটা হচ্ছে এরকম যে একটা কালো কুৎসিত তার চেহারার লোক, চোখগুলো দেখতে লাল রক্তের মতো, এবং তার শরীর থেকে আগে পাওয়া সেই পচা ডিমের গন্ধটা আসতে লাগলো। তখন সে দেখতে পেল ওই বিভৎস লোকটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তার মতে তার এমন লাগছিল যে তার শরীরে রক্তের শিরা উপশিরায় একটি ঢেউ খেলে যাচ্ছে। তখন সে দেখতে পায় ওই লোকটা দুহাত দিয়ে তাকে ধরতে চাচ্ছে। তার হাতটি ছিল খুবই কালো এবং খুবই লোমশ, তার নখগুলো ছিল খুবই বড় বড়। এটা দেখে এক লাফে বিছানা থেকে উঠে যায় এবং মেইন দরজা খুলে লিফট দিয়ে নিচে চলে যেতে চাইছিল, কিন্তু সে এতই ভয় পেয়েছিল যে লিফটটি সক্রিয় করতে পারছিল না। তখন সে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তার বাসার দারোয়ান চিৎকার শুনে ওপরে আসে এবং তাকে অজ্ঞান অবস্থায় তার রুমে নিয়ে যায়। সকালে তার জ্ঞান ফেরে এবং আব্বুকে এই ঘটনাটা খুলে বলে। এই ছিল ঘটনা। ভালো লাগবে পড়ে শোনাবেন। নাম তিতাস নাগরা, নেত্রকোনা থেকে তিনি লিখেছেন এই ঘটনাটি। আজকে এই ঘটনাটি একমাত্র সিলেক্টেড হয়েছে এবং আপনাদের খারাপ ভালো বিচার করার দায়িত্ব তো আপনাদের, তবে এটা যা ছিল তার মধ্যে বেস্ট। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS-গুলো আমরা পড়তে যাই। খান সাজ্জাদ আমাদের SMS করেছেন এবং আমাদের SMS করেছেন স্টার্লিং লিটন, আমাদেরকে রাকিব বরিশাল থেকে SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন রিয়াদ, আমাদের SMS করেছেন শহীদুল আমাদের, এবং তিনি বলছেন যে নাইট গার্ডের কাজ করেন তিনি, একা একা খুব ভয় লাগে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো আছি। তবে যে ঘটনাগুলো এর পরবর্তীতে আপনি শুনবেন সেগুলো কিন্তু আরও বেশি ভয়। আমাদের সাথেই থাকুন এবং আপনার তো ভয় পেলে কোনোভাবেই চলবে না। আপনি আছেন বলে অনেকেই নিশ্চিন্তে ঘুমোতে পারে। এছাড়া আমাদেরকে আভাস লিখতেন মুন্সিগঞ্জ থেকে যে আমি এখন রাস্তায় হাঁটছি। আমাদেরকে মারুফ কিরানীগঞ্জ থেকে লিখেছেন SMS করেছেন। উত্তরা থেকে আমাদের কামাল SMS করেছেন এবং অনেকদিন পর তিনি প্রোগ্রাম শুনছেন। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। ওয়েলকাম ব্যাক। ওশন আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সিয়াম উত্তরা থেকে এবং জিজ্ঞেস করেছেন আপনারা কেমন আছেন। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। মমিন আমাদেরকে গোপীবাগ থেকে SMS করেছেন এবং তিনি বলেন যে আমার সেকেন্ড SMS মতলব প্লিজ পড়ো। আমাদেরকে শুভ SMS করেছেন টাঙ্গাইল থেকে। ইসরাত আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন মাস্টার দারুণ ভাইয়া। শাহানুর আমাদের SMS করেছেন আনিকা, তিনি লাইট অফ করে ভূত FM শুনছেন এবং তার ভালো লাগছে, ভয় লাগছে। তোফাজ্জল বনানী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশ ছাড়া অন্য সিটিতে কি করে ভূত FM শুনবো। আমার যেটা মনে হয় যে সেটার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতে হবে। আমাদেরকে ইউনুস SMS করেছেন আমাদেরকে সাকিব, SMS করেছেন আমাদেরকে সোহা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। স্টোরিটা কেমন যেন লাগলো। আচ্ছা, আমাদেরকে সালমান সিলেট থেকে SMS করেছেন আমাদের আবিদ আশুলিয়া থেকে। শুভ আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে। SMS করেছেন আমাদেরকে ঢাকা থেকে পূজা এবং তিনি বলছেন প্রথম স্টোরিটা ট্রু। আমাদেরকে রাজ রাঙামাটি থেকে SMS করেছেন মাসুক, SMS করেছেন মনোজ, SMS করেছেন ফরদিন। আজকের ভূত FM খুব জমবে তিনি আশা করছেন, আমিও সেইভাবেই আশা করছি। আমাদেরকে SMS করেছেন তামিম, SMS করেছেন হৃদয় এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সজীব, মামুন সহ আরও অনেকে। আপনি যদি পাঠাতে চান আপনার SMS, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো এখন আমাদের প্রথম অতিথির কাছে। আমি শুরুতেই জানিয়ে দিই তিনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং আমরা তার নাম প্রথমে, তার পরিচয় প্রথমে জেনে নেবো এবং তারপর তিনি সরাসরি চলে যাবেন ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু সবাইকে জানিয়ে দিন।
ধর্মাবলম্বী আছেন তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি। আমি মোহাম্মদ আবু সুফিয়ান আদিত্য। জি, আপনাকে একটু জোরে বলতে হবে। আমি মোহাম্মদ আবু সুফিয়ান আদিত্য, মেডিকেল স্টুডেন্ট। আপনি এসেছেন কোত্থেকে? আমি এসেছি মোহাম্মদপুর থেকে। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আমি যে গল্পটা বলতে চাচ্ছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেটা ঘটেছে আমি যখন ক্লাস 7-এ পড়তাম, কিন্তু সেই সময় আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন 7 শেষ করে 8-এ যাব এই মুহূর্তে। তখন ছিল বর্ষাকাল। আমাদের একটা পুকুর ছিল। আমার বাবা ব্যবসা করতেন, পুকুরের ব্যবসা করতেন। পুকুরে ছোট ছোট চারা মাছ থেকে রেণু থেকে চারা উৎপাদন করতেন। সেই সূত্রে আমাদের একটা পুকুর ছিল। পুকুরটা মেইন রাস্তার পাশে এবং পুকুরের পাশে একটা প্রচণ্ড জাতীয় ঈদগাহ বলে আমাদের এলাকার স্থানীয় বড় ঈদগাহ মাঠ, এবং তার পাশে একটা বড় কবরস্থান ছিল। যে কবরস্থানটা ছিল আমাদের স্থানীয়ভাবে সবচেয়ে বড় কবরস্থানটা ঘেঁষেই আমাদের এই বড় পুকুরটা। তো বর্ষাকালের সময় অনেক প্রচণ্ড বর্ষা, মুষলধারে বৃষ্টি হয়। তো বর্ষা হলে পুকুর তো থই থই হয়ে যায়। তখন পুকুরের পানিটা বের হয়ে যাওয়ার জন্য ট্রাই করি। গর্ত থাকে, সেই গর্তটা খুলে দিতে হয়, অথবা সেই গর্তে অনেক রকমের ময়লা জমে, সেই ময়লাটা পরিষ্কার করতে হয়। তো সেদিন রাত প্রায় 12টা বেজে যায়। বাবা বাসা আসতে দেরি করে, অন্যান্য পুকুর দেখে আসতে দেরি করে। তো সে পুকুরটা সেদিন দেখা হয়নি। তো আব্বু আমাকে যাওয়ার জন্য বলে, বাবা চলো আমরা পুকুরটা দেখতে যাবো, পুকুরটা ঠিক করে দিয়ে আসি। তো বাবার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তো বাসায় ছাতাই ছিল একটা, আর বাসায় আর ছাতা ছিল না। তখন বাধ্য হয়ে প্লাস্টিকের যে বস্তা থাকে সেই বস্তাটাকে একটা পদ্ধতি ইউজ করে সেটা মাথায় দিয়ে যাই আর কি। হাতে টর্চ লাইট ছিল, আর আমাদের একটা বড় তলোয়ার আছে আর কি, অনেক পুরোনো আমলে। এটাকে বাবারা সলেমানি তলোয়ার বলে, সঠিক কথা জানি না। সেটা নিয়ে বাবা আমি বের হয়ে যাই। বের হয়ে আমরা যে পাশে আমাদের এই পানি বের হয়ে যাওয়ার রাস্তাটা, সেখানে যাই। সেখানে বাবা নিচে নামে, পানি নিচে নেমে সেই জায়গাটাকে পরিষ্কার করে পানি যাওয়ার একটা সুন্দর রাস্তা করে দেয়, যাতে করে অতিরিক্ত পানি হলে পুকুরটা যাতে উছলায় না যায়, মাছগুলো যেন চলে না যায় এজন্য। তো সেটা দেওয়া শেষ করে বাবা বলে, বাবা এই দিক দিয়ে আমরা দেখে যাই, কারণ এই 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 পাশের ওই পাশে আরেকটা গর্ত আছে, ওই গর্তটাকেই চেক আপ করে যেতে হবে। তো এটা চেক আপ করে যেতে হলে আমাদেরকে ঠিক ঈদগাহ মাঠ ঘেঁষে এবং কবরস্থান ঘেঁষে যেতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। বাধ্য হয়ে বাবা আর আমি একসাথে যাতায়াত শুরু করি। আমি বাবার পিছনে, বাবা আমার সামনে। বাবার হাতে টর্চ, আমার হাতে একটা ছোট টর্চ ছিল। তো বাবা টর্চ নিয়ে যাচ্ছে, যেতে যেতে ঠিক যেখানে ঈদগাহ মাঠের এন্ডিং পয়েন্ট এবং যেখানে কবরস্থানের শুরু, ঠিক ওখানে বাবা একটা জিনিস দেখতে পান, সেটা হচ্ছে কই মাছ। অনেকগুলো কই মাছ একজন আরেকজনকে চেইন আকৃতির, এ লেজ কামড় ধরে এই প্রান্ত থেকে উঠে অপর প্রান্তে চলে যাচ্ছে। তো বাবা তো কই মাছ দেখে মহা খুশি, মাছ ধরতে হবে। মাছ কোথায় রাখবো, মাছ রাখার জায়গা নেই। তো আমার কাছে যেই প্লাস্টিকের বস্তা ছিল, বাবা বললো, বাবা এটা খোলো, এটাতে রাখতে হবে, তুমি ভেজো, কিছু হবে না। তো বাবাকে বস্তা দিয়ে দেই। তো ঈদগাহ মাঠের শেষ প্রান্তে প্রকাণ্ড দুইটা বট গাছ আছে, এই প্রান্তে একটা ও প্রান্তে একটা। তো আমরা বট গাছের কাছে যাই, বট গাছের কাছে যেয়ে মাছটা ধরতে শুরু করি। এক সময় আমাদের মাছ পরিপূর্ণ হয়ে যায়, তো আর ধরার কোথাও রাখার ক্যাপাসিটি নেই। এরপরে বাধ্য হয়ে বাবা আর আমাকে ওখান থেকে চলে যেতে হয়। আমরা বের হয়ে চলে যাব। আমরা সামনের গর্তটা কিন্তু এখনো দেখিনি, সেটা দেখে আমরা চলে যাব। তো যখনই সামনে যাই, ঠিক কিছু দূর গিয়েছি, অর্থাৎ আমরা কবরস্থানে দুইটা বা একটা কবর আমরা পার হয়েছি। ঠিক এমত অবস্থায় আমার আব্বা একটা জিনিস নোট করলো, যে আমার বাবার সামনে একটা প্রকাণ্ড মানুষ, সে মানুষটা সাদা কাপড় পরা, মাথা নেই, এবং তার হাত পাগুলো দেখতে একদম প্রচণ্ড কুৎসিত। আমি কিন্তু প্রথমে দেখতে পাইনি। তো বাবা আমাকে হাত দিয়ে এভাবে ঝাটকা মারলো, দেখার জন্য বললো। আমি দেখি, আমি তো কাঁপতে ধরি, প্রায় কান্নাকাটি করার অবস্থা। তো আমার বাবা আমাকে বলে, বাবা তুমি ভয় পেও না। আমি বাবার এক হাত ধরে আছি, আর বাবা বস্তা ধরে আছে, আমার হাতে টর্চ ছিল। বাবা তার ছাতাটা গলায় এভাবে ঘাড়ে পেঁচিয়ে নিয়েছে। তো আমরা ওটাকে দেখি, আমার বাবা দেখেও না দেখার ভান করে রাস্তা পার হতে যায়। যেই না মাত্র পার হতে যায়, তৎক্ষণাৎ এটা প্রকাণ্ড ঢেল, যেটাকে একটা ইট টাইপের বলা যাবে, মাটির একটা স্তূপ আমার বাবার সামনে এসে পড়ে, এবং সেখান থেকে অনেক পানি ছিল, সেই পানি থেকে কাদা ছিটকে আমাদের গায়ে পড়ে এবং আমরা প্রায় ভিজে যাই।
আবার আমার বাবা সামনে এগোনোর জন্য যখনই চেষ্টা করে, ঠিক আবার অনুরূপভাবে ঠিক ওই একই কাজটা হয়। তো আমার আব্বু তখন কিছু চিৎকার করে, মানে ভয় পেলে মানুষ কিন্তু গান গায়, চিৎকার করে। ঠিক আমার বাবা সেই মুহূর্তে ভয় পেয়ে গিয়েছিল। আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি। আমি তো আব্বুকে ধরে এক ধরনের করে কাঁদতেছি। তো আমার আব্বা যে ভয় পেলে মানুষ যেমন চিৎকার করে, এবং চিৎকার করে বলে, "কে এভাবে চিৎকার করে উঠেছে?" তো বাবা যখন চিৎকার করে উঠেছে, তখন ঠিক ওই ব্যক্তিটা, মাথা নাওয়ালা ব্যক্তিটা চিৎকার করে বলতে শুরু করে, "তোকে অনেকদিন ধরে খুঁজি, তোকে আমি পাই না। আজ আমি তোকে ছাড়িয়েছি।" এসব যখন বলে আব্বু তো আরো প্রচন্ড ভয় পায়। আমার আব্বু বলে, "বাবা তুমি দৌড়াতে পারবে?" আমি বলি, "হ্যাঁ বাবা পারবো।" হ্যাঁ বাবা পারবো বলে অনেকভাবে অনেকভাবে আমরা দ্রুত দৌড়ানোর চেষ্টা করি। যেই না দৌড়ানোর চেষ্টা করি, ঠিক অনুরূপভাবে আবার ঢেলটা আসে। আব্বা এটাকে অতিক্রম করে দৌড়ে আমরা বাড়ি পর্যন্ত যাই। বাড়ি যাওয়ার পরে আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে যাই। বাড়ি যাওয়ার পরে আমার বাবা যে কাজটা করে, আমার চাচা বা আর মানুষগুলোকে নিয়ে আমরা যখন দৌড়ে যাই, তখন কিন্তু আমরা মাছের বস্তাটা ফেলে গিয়েছিলাম এবং মাছের বস্তার মুখটা বাঁধা ছিল। তো আমার আব্বা ঠিক মাছটা নিয়ে আসার জন্য আবার নিয়ে আসে এবং বস্তাটা আমাদের বাসায় নিয়েও যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর যখন মাছের বস্তাটাকে খোলা হয়, তখন এর মধ্যে কোনো প্রকার মাছ পাওয়া যায়নি। সব ছিল ব্যাঙ। এই ছিল আমার ঘটনা, এবং আমি এই ঘটনার পর প্রায় ৭ দিন খুবই অসুস্থ ছিলাম এবং ভীষণ অসুস্থ ছিলাম। তখন অনেক হুজুর দিয়ে পানি পড়া বা তেল পড়া এসব কিছু দিয়ে আমাকে সুস্থ করা হয়। আপনি যা বললেন, আপনার সামনে যে মানুষটা দেখেছিলেন, যেটাকে আপনি বলছেন যে অনেক লম্বা এবং তার মানে কাঁধের উপরে কোনো মাথা ছিল না। জি। এটা তো আপনার একদম নিজের চোখে দেখা। এবং নিজের চোখে, এবং আমি এখানে একটা জিনিস ছেড়ে গিয়েছি যে ওই লোকটা যখন আমাদের দ্বিতীয় ঢেলটা মারে, তখন লোকটা কিন্তু একটা পা, আমি যে বট গাছের কথাটা বললাম, ঠিক সেই বট গাছে পা দিয়েছিল। দ্বিতীয় ঢেলটা মারার পর সেই বট গাছে একটা পা ছিল, এবং দ্বিতীয় পাটা আমরা যখন বাড়িটা পার হব, বাড়িটা পার হওয়ার ওখানে একটা আম গাছ আছে, নাম হচ্ছে জরালি আমতলা। ওই আম গাছটাতে ওটা প্রচণ্ড অনেক বড় পুরনো আম গাছ। ওই আম গাছে যেমন বিদ্যুৎ চমকালে যেটাকে বাংলা ভাষায় চড়ক বলি, চড়ক পড়েছিল। তো গাছটা মানে ক্ষতবিক্ষত ছিল, কিন্তু বড় ছিল গাছটা। একটা পা ওখানে ছিল, আরেকটা পা ওই আম গাছে ছিল। সেখান থেকে সেই লোকটা আব্বুকে চিৎকার করে বলে যে, "তোকে আমি অনেক দিন ধরে খুঁজছি, তোকে আমি পাই না। আজ আমি তোকে হ্যাঁ, আমি পাবো।" যেটা বলছিলাম আরকি যে এই ধরনের ঘটনাগুলো আমরা হয়তো বহুবার শুনেছি এই ধরনের ঘটনা। আমরা অনেকের কাছেই জেনেছি। কিন্তু সরাসরি কেউ দেখেছেন এমনটা খুব কমই শুনেছি। আমার ঠিক মনে পড়ছে না। বাট এরকম শুনেছি যে অমুকে দেখেছেন বা মানে কারো কাছ থেকে শুনেছেন সেটা। বাট আপনি আ জি, এটা আমি নিজের চোখে দেখা এবং আমি স্পষ্ট দেখেছি। রাইট। আপনার তো এই রিলেটেড আরো অনেক ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমরা একে শুনবো। আমরা চলে যাবো আমাদের ২য় অতিথির কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু পরে আবার ফিরে আসছি। ২য় অতিথি মানে হচ্ছে ইফতি, যিনি গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন এবং তার সবগুলো ঘটনা তিনি এখানে বলে কমপ্লিট করতে পারেননি সেদিন। সো আজকে তিনি বাকি ঘটনার কিছু ঘটনা আপনাদের শোনাবেন। তবে তার আগে বেশ কিছু এসএমএস রয়েছে। এসএমএসটা আমি একটু পরেই পড়ি। ওনার ঘটনায় চলে যাই। প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম প্রথমত আজকে ১৪ তারিখ। বুদ্ধিজীবীদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জি, আমরা সবাই সেটা করছি, তাদের আত্মার শান্তি পাক। আমি আমার আমার ঘটনায় চলে যাচ্ছি। তো সেটা হলো যে ফার্স্ট অফ অল আমি একটা হোস্টেলে পড়াশোনা করতাম। ক্লাস 7 থেকে 7 এ যখন পড়ি, তখন আমি হোস্টেলে চলে যাই। তো আমাদের কম্পাউন্ডটা ছিল অনেক বড়, ভেরি বিগ। তো ওইখানে আমরা পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম। আমাদের সব ধরনের স্কোপই ছিল। তো আমি যে বিল্ডিং এ থাকতাম, আমার মা আমাকে দিয়ে আসলো, আমার বাবা-মা আমাকে দিয়ে আসলো এখানে। দিয়ে আসার পরে তো আমাদেরকে যে বিল্ডিং এ দেওয়া হলো, আম ওটা ৩ টা ব্লকে বিভক্ত, A, B, C। তো সি ব্লকে আমার জায়গাটা হয় আসলে ৪ তলায়। তো মনে করেন যে প্রথমত পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। বিকালে খেলার সময় পাই, খেলি। তো আপনার মনে করেন যে অনেকদিন, মানে বেশ কিছুদিন কেটে গেছে। কেটে যাওয়ার পরে তো রাত্রেবেলা আমরা প্রায় দেখা যাচ্ছে মার্বেলের আওয়াজ পেতাম। তখন আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ি। তো ওইখানে 7 থেকেই নেওয়া হয়। তো 7 এ পড়ি আমি। আমার রুমমেট যারা ছিল,
আমি শুধু ঢাকার ছিলাম। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। বাট আমি ঢাকার ছিলাম। ঢাকায় পড়াশোনা করেছি। আর ওরা সবাই মফস্বলে ছিল। তো মফস্বল থেকে তো মোটামুটি ওরা তো আসলে গ্রামের ছেলেরা অনেক সাহসী হয়। আমাদের ঢাকার ছেলেদের থেকে গ্রামের ছেলেরা অনেক সাহসী হয়। তা ওই মার্বেলের আওয়াজ পেতাম আমরা ছাদে। আমরা আমরা মনে করতাম যে হয়তো আমাদের নিচের রুমে নিচে আমরা তো টপ ফ্লোরে থাকতাম না, নিচে জুনিয়ররা থাকতো। তো জুনিয়ররা কেউ দুষ্টামি করতেছে কিংবা মার্বেল খেলছে। ১ম এটাকে পাত্তা দেইনি আমরা। পাত্তা না দেওয়াতে বাট একটা পর্যায়ে চলে গেল। এটা এক্সট্রিম পর্যায়ে চলে গেল একসময়। যে তখন আর মানে সারাদিন ক্লান্ত থাকার পরে আর ভালো লাগতো না। আমরা আ নিচে দৌড়িয়ে যেতাম, মানে নিচে নামতাম। নিচে নেমে দেখতাম যে সবাই ঘুমাচ্ছে। তখন রাত্র ১০টা-১১টা মানে সবাই একদম পুরো ৩ টা ব্লকের লাইটই বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা ওই দেখা যাচ্ছে যে লাইট জ্বালিয়েছি। আর আমাদের বাথরুমটা ছিল, আমাদের যে ব্লক ছিল বাথরুমটা মানে কমন বাথরুম, তো মনে করেন অনেকগুলি বাথরুম, হোস্টেলের বাথরুমগুলো যেরকম হয়, তো ওরকম। তো আমার এক ফ্রেন্ড ছিলাম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল জুয়েল। ও আ দেশের বাড়ি আপনার রাজশাহীতে। আমার রুমমেট ছিল। আ সাথে মানে ৩ জন, আমরা ৪ জন থাকতাম এক রুমে। তো আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ার চেষ্টা করতাম। আমার আ এখনো পড়ার চেষ্টা করি। আল্লাহ যতদিন তৌফিক দেবে ইনশাআল্লাহ পড়ব। তো আমি আমার আমার ২ টা আমাদের এক রুমে ছোট একটা রুমের মধ্যে ৪ টা খাট ছিল। মাঝখানে আমার জায়নামাজ বিছানো ছিল। তো আমি নামাজ পড়তাম। আমি তখন থেকেই নামাজ পড়তাম। রাত্রেবেলা দেখা যাচ্ছে যে এটার উপদ্রব দিনে, দিনে বাড়ছে। এই মার্বেলের আওয়াজ, তারপরে ছাদের উপরে লাফালাফির আওয়াজ দিনে, দিনে বাড়ছে। একটা পর্যায়ে যে আমি আর জুয়েল একটু মোটামুটি সাহসী প্রকৃতির ছিলাম। 7 এর মানে ওই ছোট বয়সে এতটা সাহস আসলে কাম্য না কারোই। আমরা দেখা গেছে যে একটা সময় রাত্রে ছাদে লাফালাফির আওয়াজ পেয়ে মানে তখন আর সহ্য হতো না। মনে করতাম যে এটা কি? এটা নিশ্চয়ই কোনো জুনিয়ররা দুষ্টামি করছে। তা আমরা দৌড়িয়ে আমি আর মানে জুয়েল চলে গেছি ছাদে। দেখি যে কেউ নাই। তো এরকম অনেকদিন হচ্ছে। এটা প্রায় হয় এটা। প্রায় হয়। তো একটা পর্যায়ে যেয়ে আ মার্বেলের আওয়াজ বেড়েই গেল। একদম মার্বেল ফেললে যে আওয়াজটা হয়। ছোটবেলায় আমরা সবাই মার্বেল খেলেছি। মার্বেল ফেললে যেমন টিক, টিক, টিক তারপরে আস্তে গড়িয়ে যে শব্দটা হয়। তো আমরা একটু ভয় পাচ্ছি। তখন আমাদের ভিতরে একটু ভয় ঢুকে গিয়েছে বেসিক্যালি। যে ব্যাপার কি? আসলে এটা কি আমার কাছে এটা প্যারানরমাল মনে হচ্ছিল যে এটা নরমাল কিছু না। তো আমরা এটা নিয়ে আমি আর জুয়েলই বেশি ঘাটাঘাটি করতাম। তো জুয়েল ঘাটাঘাটি করত, আমিও ঘাটাঘাটি করতাম। তো আর একদিন রাতের কথা বলছি আমি। আম এটা একদিন রাতে, রাইট। সেদিন ছিল আমাদের প্রেস টাইম ছিল না। এটা আমাদের ইটস আ ওয়ান কাইন্ড অফ ক্যাডেট কলেজ। আমি যেখানে পড়তাম ইটস ওয়ান কাইন্ড অফ ক্যাডেট কলেজ। তো আপনার মনে করেন যে রাত্রেবেলা বৃহস্পতিবার দিন, ওইদিন আমাদের প্রেস টাইম ছিল না। পড়ার সময়টা মানে আসলে প্রতি সপ্তাহে পড়ার সময় থাকে, কিন্তু পড়তে বসতে হয়। মানে পড়ার সময় বলতে পড়তে বসতে হয়। তো কলেজ ড্রেস পরে পড়তে বসতে হতো। তখন পরে নতুন নিয়ম করেছিল যে কলেজ ড্রেস পরে পড়তে বসতে হবে। কিন্তু তখন আমাদের মানে নরমাল আমরা যা পড়া থাকতাম ওইটা পরেই পড়তে বসতাম। তো বৃহস্পতিবার দিন আমাদের মানে সবাই পড়াশোনার টাইম থাকতো না। আমরা সবাই দেখা গেছে কেউ টিভি রুমে চলে গেছে, কিংবা কেউ হয়তো কমন রুমে যে আপনার টেবিল টেনিস খেলছে, পেপার পড়ছে। মানে সবাই একটু মজাই করতো ওইদিন। তো আমি একটু টায়ার্ড ছিলাম। বিকালবেলা একটু গেমস ছিল। আমি একটু টায়ার্ড ছিলাম। তো টায়ার্ড থাকার পরে আমি হাত-মুখ ধুয়ে আমি মাগরিবের নামাজ মেবি পড়ি নাই। আমি না পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পরে আপনার তখন আমি খুব ডিপ স্লিপে চলে গিয়েছিলাম। তো তখন বাজে আমি জানি না তখন কয়টা বাজে আসলে। আমার সঠিক খেয়াল পড়ছে না। আম হঠাৎ করে দেখছি যে কেমন একটা আওয়াজ হচ্ছে। মানে আমাদের এখানে আমি একটা গেমস খেলতাম। তো ওই ক্রিকেট বল দিয়ে ব্যাট দিয়ে নক করলে যেরকম হয়, এই ক্রিকেট বলের সাথে ব্যাট দিয়ে নক করলে টাক, 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 টাক একটা আওয়াজ হয়। তো এরকম একটা শব্দ হচ্ছে। তো আমি জুয়েলকে বললাম যে, "জুয়েল দুষ্টামি করিস না। আমি অনেক টায়ার্ড। বিকালে গেমস ছিল। ভাল লাগছে না।"
তো হঠাৎ করে শব্দটা বন্ধ হয়ে গেল। তো কিছুক্ষণ পরে আবার স্টার্ট হয়েছে। তো স্টার্ট হওয়ার পরে তো আমি আমাদের ওইখানে আমাদের হোস্টেল থেকেই টেবিল ল্যাম্প দেওয়া হতো। তো আমি হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়েছি। তো জ্বালানোর পরে তো আমি ঘড়িতে দেখলাম যে তখন বাজে আমাদের ৮টার সময় ছিল খাওয়ার সময়। ডিনার টাইম। তো আমি বাথরুমে যাব। বাথরুমে গিয়ে বাথরুমে যাওয়ার রেডি হয়ে যাই। বাথরুমে গেলাম। বাথরুমে যাওয়ার পরে আমি দেখছি যে প্রচন্ড লাফালাফির আওয়াজ হচ্ছে ছাদে। আমি জানতাম না যে ওই ব্লকে আমি ছাড়া আর কেউ নাই এখানে। তো এটা হইল ঘটনার শুরু। তো আমি কিভাবে যে সিঁড়ি দিয়ে ৪ তলা থেকে দৌড় দিয়ে নেমেছি সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। তো এইটার স্টার্টিং হলো এটা আমাকে দিয়ে স্টার্ট হলো। তো এটা নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতাম। তো আমার ছোটবেলা থেকেই এই কিছু প্যারানরমাল ব্যাপারে আগ্রহ অনেক বেশি ছিল। আমার কৈশোরটা কেটেছে গ্রামের বাড়িতে। এটা আমার ছোটবেলা থেকে একটু আগ্রহ বেশি ছিল। তো এটা আমাদের জিনিসটা ছিল এরকম যে আপনার মাসের শেষের শুক্রবার দিন আমাদের প্যারেন্ট বাবা মারা সবাই দেখা করতে আসে। স্যার আগের দিনও বৃহস্পতিবার, সেম ঘটনা বলছি আমি, বৃহস্পতিবার। তো রাত্রেবেলা সেম টাইপের ঘটনা ঘটছে। তো আমরা খুব ভয় পেয়েছি ওই দিন। আমরা আসলেই খুব ভয় পেয়েছি। আমরা 4 জন আমরা ওই 2টা খাট একসাথে করে এত ভয় পাচ্ছিলাম যে 2টা খাট একসাথে করে আমরা এত নয়েজ হচ্ছিল ছাদে, এবং অসম্ভব ধরনের বাজে নয়েজ হচ্ছিল। কেমন আমার বলতে গেলে এখনো গায়ের লোম শিউরে ওঠে। তো আমরা ভয় পাচ্ছিলাম প্রচন্ড। তো একটা পর্যায়ে যে অনেক রাত হয়ে গিয়েছে তখন বাজে 2টা কি 3টা। তো আমাকে জুয়েল বলল যে তুই ঘুমিয়ে পড়, কালকে তো সকালে প্যারেন্টসে সবাই আসবে, তো সবার সাথে তো দেখা করতে হবে, তাড়াতাড়ি উঠতে পারবো না নাহলে। তো আমি রীতিমতো শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে আমি ঘুমের মধ্যে দেখছি যে কেউ একজন বিভৎস চেহারার একজন বিভৎস একদম। আমি আসলে চেহারাটা আমি ওরকম ভাবে আমার মনে নাই আসলে, এটা অনেক আগের কথা বলছি আমি। বিভৎস এতটুকুই মনে আছে যে আমার গা দিয়ে ওই আপনারা সবাই খুর চিনেন, রাইট? তো ওই ব্লেডের খুর কিংবা নর্মাল খুর, তো ওই খুর দিয়ে কিংবা ব্লেড দিয়ে কাটছে। আমি ঘুমের মধ্যে দেখছি যে আমাকে ব্লেড দিয়ে কাটছে, এবং আমি ব্যথা পাচ্ছি, আমি চিৎকার করছি প্রচন্ড ভাবে। আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না কোন রকম। আমি খুব জোরে চিৎকার করছি, কিন্তু কেউ শুনছিল না আমার ডাক। তো ওই রাতে ওই রাত শেষ হয়ে গেল, সকাল হলো। তো আমাকে জুয়েল, সবাই কলেজ ড্রেস পরেছে, আমাদের একটা ড্রেস কোড ছিল। তো ওই ড্রেস পরে আপনার মনে করেন যে কলেজ বিল্ডিং এ আমাদের সবাই প্যারেন্টসরা আসতো। প্যারেন্টসরা আসার পরে আমরা মনে করেন আমার প্রচন্ড জ্বর। জুয়েল আমাকে বললো যে যাবি না তুই? আঙ্কেল আন্টি চলে আসছে এতক্ষণে। আমি বললাম যে জুয়েল, আমার প্রচন্ড জ্বর আসছে গায়ে, আমার হাত পা প্রচন্ড ব্যথা। তো ও আসলে গায়ে হাত দিয়ে দেখলো আসলেই আমার জ্বর। তো জ্বর হওয়ার পর আমি আর রুম থেকে বেরোতে পারিনি। খুব কষ্ট লাগছিল, শরীর প্রচন্ড জ্বর, আমার প্রায় 102 থেকে 3 জ্বর। তো আমি দেখলাম আমাকে ওই নিচ থেকে, আমাদের যদি কোনো গার্জিয়ান আসতো তখন নিচ থেকে ডাকা হতো। হঠাৎ করে কাশিম ভাইয়ের কথা মনে পড়ে গেল। কাশিম ভাইকে অনেক মিস করি। কাশিম ভাই আমাদেরকে ডাকতো, রোল নাম্বার ধরে ডাকতো আমাদেরকে। তো আপনার গার্জিয়ান আসছে, আপনি কলেজ বিল্ডিং এ যান। তো আমি তো আসলে জ্বর, তো পরে ওই আমার ওই ফ্রেন্ডকে, জুয়েলকে আবার আব্বা আম্মা চিনতো। তো জুয়েলকে বলেছে যে কি ব্যাপার, ও আসতেছে না কেন এখন? তো জুয়েল বলল যে আন্টি, ওর শরীরটা খারাপ, জ্বর। তো
তো জুয়েল আসলো, রুমে আসলো, আমাকে ড্রেস পরিয়ে মা আমাকে নিয়ে গেল। তবে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা সেটা হলো যে মা আসলে পৃথিবীতে মনে হয় আহ, মার থেকে আপন কেউ নাই। আমার মার একটা যে জিনিসটা আছে, সিক্স সেন্স কাজ করে আমার মার। আমার যে কোনো জিনিস, যে কোনো বিপদ হওয়ার আগে আমার মা কিভাবে যেন টের পেয়ে যায় আমি জানি না। আজ পর্যন্ত আমার মা আমাকে যেই জিনিসগুলো বারণ করেছে এবং করেছি আমি, এটাতে আমি বিপদে পড়েছি। তো আম্মা আমার জন্য বললো যে ওষুধ কিনে ওষুধ দিল। ওষুধ খাওয়ার পরে জ্বরটা একটু কমলো আমার। তো অনেকদিন 1 মাস পরে দেখা হয় ছেলের সাথে। তো অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। তো আম্মা আমার জন্য 5টা তাবিজ নিয়ে গিয়েছিল। আমি জানি না মানে আম্মা কি করে বুঝতে পারছে আমার এই প্রবলেমটা। আসলে মার মন, একটা কথাই শেষ করে দিচ্ছি আমি। তা আম্মা আমাকে বলল, তুমি কি রাত্রে ভয় পাও? আমি বললাম, আম্মা তুমি কি করে বুঝলা? বলে যে আমার মন বলছিল যে তুমি রাত্রে ভয় পাও, তো তুমি নামাজ পড়ো। আর তোমাকে এই জিনিসটা আমি এক হুজুরের কাছ থেকে নিয়ে আসছি। তুমি যে বিল্ডিং এ থাকো, যেই ব্লকে থাকো, ওই ব্লকের 4 কোনায় 4টা তাবিজ গেড়ে দিবা এবং তোমার গলায় একটা পরবা। একটা রূপার চেন নিয়ে গিয়েছিল। আমি চেন পড়তে পছন্দ করি না, কিন্তু আম্মার কথাতে পড়তে হয়েছে আমার। তো আল্লাহর রহমতে আমি যতদিন পর্যন্ত ওই ব্লকে ছিলাম ততদিন পর্যন্ত কোনো রকমের প্রবলেম আমি আর ফেস করি নাই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন সিনিয়র হয়ে গেলাম, ব্লক চেঞ্জ করলাম, তখন মনে করেন যে সবকিছু চেঞ্জ করে, মনে করেন টেবিল ছিল, অনেক কিছু ছিল, আমরা চেঞ্জ করে আমরা তখন এ ব্লকে চলে আসি। এই ব্লকে চলে আসার পরে হঠাৎ করে আমার খেয়াল হলো আমি খালি গায়ে হয়েছি, গেঞ্জি খুলেছি শাওয়ার নেওয়ার জন্য। তো এই হোস্টেলের, তো হোস্টেলের সবই একরকম। এক সবসময় আমাদের আমাদের যে বিল্ডিং গুলো ছিল, বিল্ডিং এর 1-2 পাশে কমন বাথগুলা ছিল। তো আমি আমার গলায় হাত দিয়ে দেখলাম যে আমার চেইনটা আছে কিন্তু তাবিজটা নাই। এটি আমার কাছে সবচেয়ে বড় অবাক বিষয় লেগেছে যে এটা কি আদৌ সম্ভব। তবে ওই ব্লকে যারা আছে, আই হোপ সো এখন পর্যন্ত তারা ভয় পায় না। আমি যেহেতু পাইনি, এরপর থেকে আর কোনো রকমের ওই ব্লকে কোনো রকমের ঘটনা ঘটেনি। তবে আপনার ওইখানের পরে আমি একসময় জানতে পারছি যে ওইটা শ্মশান ঘাটের উপরে ছিল। আমি সরি টু সে, বাট ওইটা একটা শ্মশান ঘাটের উপরে ছিল। দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো হতো। থ্যাংক ইউ রাহুল। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ঝটপট কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদেরকে আরিশা এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে সোনালী খুলনা থেকে। অনেকদিন পর ভূত এফএম শুনছেন তিনি আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন অর্ক রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আমাদের এসএমএস করেছেন সুস্মিতা মণি, লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। রিয়াজুল আমাদের, রেজানুল আমাদের এসএমএস করেছেন, তারা ঘটনাটি শুনছেন এবং এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিমু টঙ্গী থেকে, এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে আজকে। স্নিগ্ধা আমাদের বাড্ডা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি জয়া রহমান, এবং তিনি এসএমএস করেছেন গ্যান্ডারিয়া থেকে। আমাদেরকে আনোয়ার এবং আফরিন, হাজব্যান্ড ওয়াইফ, তারা শুনছেন আমাদেরকে। ডিজে অনিক এসএমএস করেছেন মিডল বাড্ডা থেকে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন যে কেমন আছি। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি প্রায় অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। হ্যাঁ, স্বপ্ন নিয়ে আমরা একটা এপিসোড করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে কিছু ইমেল অলরেডি আমার কাছে আছেও, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো পর্যাপ্ত না বলে আমরা এখনো স্বপ্ন এপিসোডটা করতে পারছি না। স্বপ্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে সমস্ত স্বপ্ন আপনি দেখেন, সেই সমস্ত স্বপ্ন নিয়ে যদি কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে bhutfm@radio.fm, which is bhutfm@radio.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ স্বপ্ন নিয়ে আপনার যত কথা সেগুলো আমাদের জানিয়ে দিন। আমির শাহিন ভুঁইয়া আমাদের এসএমএস করছেন আমাদেরকে। আর্টিস্ট এসএমএস করছেন আমাদেরকে, হৃদয় সহ আরো অনেকে। আমাদের এক্ষুনি একটা ব্রেকে যেতে হবে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
My angel. হ্যালো রাসেল ভাইয়া, আমি সনেট নওগাঁ থেকে বলছি। প্রথমে বলি যে আসলে এই ঘটনাগুলো প্রমাণ করা সম্ভব হয় না, তারপর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ঘটনাটা আসলে প্রমাণ করার মতো। এই ঘটনাটা এখানকার সব মানুষ জানে, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস, আমার টিচার, আমার ডক্টর, এখানকার পুলিশ, এবং সবচেয়ে বড় কথা যে ঘটনাটা দৈনিক করতোয়ায় ছাপা হয়েছিল। এবং কৃষ্ণের পরিবার ঘটনাটা জানার পরেও আমার উপর কোনো কেস করেনি। আমাদের দুই পরিবারের মধ্যে মিটমাট হয়ে গেছিল, এবং আমি কাল কৃষ্ণের দিদির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে ঘটনাটা শেয়ার করার অনুমতি দিয়েছেন। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল প্রথম 2002-তে, যখন আমি ক্লাস 4-এ পড়ি। নওগাঁ জেলার একটা থানার স্কুলে আমি পড়তাম। আমার সাথে একটা ছেলে পড়তো, নাম ছিল কৃষ্ণ। কৃষ্ণের বাবা ছিলেন একজন তান্ত্রিক, কিন্তু কৃষ্ণ ছিল প্রচন্ড বেয়াদব এবং ইরিটেটিং একটা ছেলে। স্কুলে সবসময় বদমাইশি করে বেড়াতো এবং দোষ অন্যদের উপর চাপাতো। বিশেষ করে আমি ছিলাম তার প্রধান বালিকা বাকরা। আমি অনেকবার পানিশড হয়েছি টিচারদের কাছ থেকে, তো আমার খুব রাগ হতো। যাই হোক, এর একটা সাজা দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, এরকম একটা মন মানসিকতাও ছিল তখন। তো আমি চিন্তা করলাম যে একটা শিক্ষা দিই। তো দিনটা ছিল বুধবার। স্কুল ছুটির পরে আমি কৃষ্ণকে বললাম যে কৃষ্ণ, একটু দাঁড়া, তোর সাথে আমি কথা আছে। তো আমি কিছু প্যাচাল পাচ্ছিলাম তার সাথে। যখন দেখলাম যে স্টুডেন্ট, টিচার সবাই চলে গেছে, স্কুল একদম ফাঁকা, তখন আমি বললাম যে কৃষ্ণ, তুই একটু বস, আমি বাইরে থেকে থুতু ফেলে আসি। তো আমি থুতু ফেলার বাহানা করে বাইরে গেলাম এবং দরজার ছিটকানি আটকিয়ে দিয়ে আমি বাসায় চলে গেলাম। তো আমি জানতাম যে 1 ঘন্টা পরে পিয়ন আসবে এবং পিয়ন এসে প্রতিটা ঘর চেক করে দেখবে, যদি কেউ থাকে বের করে দেবে, আর যদি কেউ না থাকে বা সবকিছু ঠিক থাকে, সে তালা দিবে। তো ওই 1 ঘন্টা যে ওই ঘরের মধ্যে বন্দি থাকবে, এটাই ছিল ওর শাস্তি। তো আমি নিশ্চিন্ত বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমার একটা বিভৎস দুঃস্বপ্ন দেখে আমার ঘুমটা ভাঙলো। তো খাওয়া দাওয়া করে আমি আবার স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে দেখলাম যে অনেক ভিড়। তো আমার মাথায় ঢুকছিল না এত ভিড় কিসের। তো আমি ধীরে ধীরে ভিড়টা ঠেলে ভেতরে গেলাম এবং গিয়ে আমি টোটালি স্ট্যান্ডার্ড হয়ে গেলাম যে কৃষ্ণের মৃতদেহ সেখানে পড়ে আছে, চোখে মুখে আঁচড়ের দাগ, বিভৎস টাইপের একটা চেহারা, খুব ভয়ঙ্কর। আমি আর 1 সেকেন্ড ওখানে থাকিনি, আমি সরাসরি বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আব্বু আম্মুকে শেয়ার করেছি। আব্বু আম্মু বলেছে যে এই ঘটনা আর কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই, তোমার সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে পারে। যাই হোক, পরের মাসে আমরা ট্রান্সফার নিয়ে অন্য একটা থানায় শিফট হই। ঘটনা চক্রে আমার ক্লাস বাড়তে থাকে, আমি বড় হতে থাকি। আমি একটা সময় ঘটনাটা টোটালি ভুলে গেছিলাম। তো এখানে ঘটনা যদি শেষ হয়ে যেত অনেক ভালো হতো, কিন্তু হঠাৎ করে আমি স্বপ্ন দেখা শুরু করলাম যে ছেলেটা আসছে আমার স্বপ্নে, বিভৎস সেই চেহারা, রক্ত শূন্য, ফ্যাকাসে, চোখে মুখে আঁচড়ের দাগ, আমাকে বলছে আমি আসছি, আমি আসছি। তো আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আমি যাকে ভুলে গেছি টোটালি, যে হঠাৎ করে আমার স্বপ্নে নাড়া দিল কিভাবে। তো স্বপ্ন হতেই পারে, আমি ইগনোর করে গেলাম। তো তখন আমি ক্লাস 10-এ পড়ি, 2008-এ। হঠাৎ করে স্বপ্নটা প্রতিদিন হতে লাগলো, কন্টিনিউ, মানে 1 দিন থেকে 2 দিন প্রতিদিনই আমি স্বপ্নটা দেখছি। তো আমি ইগনোর করে গেছি। তো একদিন সকালের কথা, আমি ঘুম থেকে উঠে বেসিনে গেছি ফ্রেশ হওয়ার জন্য। তো এরকম সময়ে আমার লাইক বাম দিক থেকে ডান দিকে কাট 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 একটা শব্দ চলে গেল। তো আমি টার্ন করে পেছন দিকে ঘুরলাম, ঘুরে দেখি কিছুই নেই। আবার টার্ন করলাম। তো টার্ন করার পরে আমার মনে হলো আমি পিছনে সামথিং কিছু দেখেছি। তো আমি আবার টার্ন করলাম এবং নিচে একটা কাগজ পেলাম। কাগজে লাইক রক্ত দিয়ে লেখা আছে যে আমি এসে গেছি। তো খুবই ফানি একটা ব্যাপার, আমি টোটালি ইগনোর করলাম। পরদিন সকালে যেটা হলো সেটা, আমি ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিলাম। আম্মু কিচেনে ছিল, আব্বু অফিসে, আমার ছোট বোন গিয়েছিল স্কুলে। তো আমি ডাইনিং টেবিলে লম্বা দিকে একবারে বসে নাস্তা করছি। তো এরকম সময় আমি জাস্ট মাথাটা তুলেছি, এরকম সময় দেখি আমার সামনের চেয়ারে কৃষ্ণ বসে আছে। আমি প্রচন্ড ভয় পেলাম। সেই বিভৎস চেহারা, সেই আঁচড়ের দাগ, রক্ত,
রক্ত শূন্য একটা চেহারা। তো আমি চোখ বন্ধ করে জোরে চিৎকার দিলাম, আম্মু কিচেন থেকে দৌড়ে আসলো। আসার পরে কি হয়েছে আমি ওখানে কিছুই দেখলাম না। আমি আম্মুকে বললাম, তো আম্মু বলল যে তুমি বেশি হরর মুভি দেখো, এই জন্য হয়তো হ্যালোসিনেশন হচ্ছে, তুমি হরর মুভি দেখা বন্ধ করে দাও। তো আমি তাই করলাম, কিন্তু ঘটনাগুলো চলতেই থাকলো। লাইক এরপরে আমি একদিন রাতের বেলা ঘুমাচ্ছি, তো লাইটটা দেওয়া ছিল। মধ্যরাতের দিকে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমার সিলিং এর দিকে চোখ গেল এবং আমি দেখলাম যে সিলিং এ কৃষ্ণ উল্টো হয়ে মানে আমার দিকে মুখ করে হাসছে। আর সেই বিভৎস চেহারা কতটা ভয়ঙ্কর আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি আবার চিৎকার দিলাম এবং দৌড়ে আম্মুর রুমে চলে গেলাম। সারা রাত আম্মুর কাছেই ছিলাম, ঘুম তো হয়নি। তো ঘটনাগুলো ধীরে ধীরে বাড়তে থাকলো। আমি এখানে ওখানে যেখানে সেখানে ছেলেটাকে দেখছি, স্কুলে দেখছি, ক্লাসে দেখছি, আয়নাতে দেখছি। সবসময় চিৎকার, সবসময় ভয়, আতঙ্ক নিয়ে আমি সবসময় চলাফেরা করি। আমার ফ্রেন্ডসরা আমাকে পাগল ভাবা অলরেডি শুরু করে দিয়েছে। আমার টিচার্সরা পর্যন্ত আব্বুকে বলেছিল সেই সময়। তো এরকম ভাবেই চলছিল। আমার ফ্যামিলি আমাকে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিট করার জন্য নিয়ে গেল এবং আমার ট্রিটমেন্টও হচ্ছিল। তো লাস্ট একটা ঘটনা যেটা ঘটলো আমার সঙ্গে সেটা হচ্ছে যে আমাদের একটা পেয়ারার গাছ ছিল। তো আমি নিচে ধানি জমি ছিল, আমি পেয়ারার গাছে উঠলাম পেয়ারা পাড়ার জন্য। তো পাড়ার সময় আমি হঠাৎ করে দেখলাম যে আমার উপরের ডালে কৃষ্ণ আছে। তো আমি মোটামুটি ইউজ টু হয়ে গেছি, তারপরে ভয় পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা স্পর্শ ধাক্কা আমার শরীরে অনুভব করলাম এবং আমি পড়ে যাচ্ছি। আমি বুঝতে পারলাম যে আমি পড়ে যাচ্ছি। ঠিক পড়ে যাওয়ার সময়ে আমার মনে হলো যে একটা গাছের ডাল আমার গলায় প্রচন্ড জোরে আঘাত করলো এবং তারপরে সব অন্ধকার, আমি আর কিচ্ছু জানি না। তো স্বাভাবিকভাবে আমার জ্ঞান ছিল হসপিটালে। তো আমার প্রচন্ড গা ব্যথা, প্রচন্ড দুর্বলতা, আমি কিছুই বুঝতে পারছি না। দেখলাম যে আমার ফ্যামিলি মেম্বারসরা সবাই রাউন্ড করে আমাকে ঘিরে আসছে এবং সবার মুখে একটা স্মাইল। তখন আমি দেখলাম আমার জ্ঞান ফেরা দেখে। তো আমি হসপিটাল থেকে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আমি যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হলাম সেটা হচ্ছে যে আমি ওই গাছ থেকে পড়ে যাওয়া আর আজকের মধ্যে 2 মাসের ব্যবধান। মানে এটা আমি ভাবতেও পারছি না যে 2 মাস আমি কিভাবে কি করলাম। আমি কি কোমাতে ছিলাম নাকি আমি কি হয়ে গেছিল। তা আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, কেউ আমার কথায় গুরুত্ব দিচ্ছিল না, বলছে তুমি ঠিক আছো, তোমাকে আর কিছু জানতে হবে না। তো অনেক প্রেশার দেওয়ার পরে তারা আমার কাছ থেকে মুখ খুললো। ব্যাপারটা এরকম হয়েছিল যে আমি যখন গাছ থেকে পড়ে গেলাম তখন আমাকে হসপিটালাইজ করা হয় এবং আমার গলায় একটা ডাল এসে প্রচন্ড জোরে আঘাত পেয়েছিলাম। তো সেই জন্যই আমার ভোকাল কর্ডে একটু প্রবলেম হয়ে গেছিল। তো ডক্টর বলল, আমার জ্ঞান কিন্তু এসেছিল, ডাক্তার বললো যে আপনারা ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যান, কারণ আমি কথা বলতে পারছিলাম না। তো ইএনটি স্পেশালিস্ট আমার গলার এক্সরে করে দেখলো এবং বললো যে ভোকাল কর্ড, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের কাছে থাকে গলায়, যেটা দিয়ে আওয়াজটা বের হয়, ভোকাল কর্ডে প্রচন্ড আঘাত পাওয়ার জন্য আমার ভোকাল কর্ডটা কিছুটা অ্যাবনর্মাল হয়ে গেছে। কিছুদিন ট্রিটমেন্টের পরে সে কথা বলতে পারবে, বাট তার ভোকাল কর্ডের কন্ডিশন খারাপ। তো যারা লিসেনার তারা শুনেও বুঝতে পারবেন যে আমার গলাটা এখনো অনেকটা চাইল্ডিশ, আর ওই ঘটনার পর থেকে ডেভেলপ হয়নি। যখন আমি কথা বলি আমার আওয়াজটা ভোকাল কর্ডের এক জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে বের হয় বলেই চাইল্ডিশ শোনায়। যাই হোক, তারপরে বাসায় আমাকে নিয়ে আসা হলো, ট্রিটমেন্ট চলছিল, কিন্তু আমি তখন টোটালি উন্মাদ হয়ে গেছি। লাইক একে ওকে ধরে মারামারি করি, ঝগড়াঝাটি করি, গালি গালাজ করি, চিল্লাচিল্লি করি, মানে একদম টোটালি উন্মাদ টাইপ। তো আমাকে শিকল দিয়ে পর্যন্ত বেঁধে রাখা হয়েছিল, যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা তখন আমার জন্য যে পরিমাণ সাফার করেছে সত্যি আজকে মনে হলেও না আমার কান্না চলে আসে। যাই হোক, অনেক ঘটনাই তখন ঘটেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনায় আমি বলি। সেটা হচ্ছে একদিন আম্মু কিচেনে ঢুকে দেখে যে আমি ফ্রিজের উপরে বসে ফ্রিজ থেকে বের করে কাঁচা মাংস খাচ্ছি আর অট্টহাসি হাসছি। জিনিসটা দেখে আম্মু ভয় পেয়ে গেল, চিৎকার চেঁচামেচি, অন্যরা আসলো, আমাকে ধরে নামালো সেখান থেকে। এবং ওই দিন থেকেই আমার প্রচন্ড ভমিটিং, ডায়রিয়া শুরু হয়। আমার প্রচন্ড ফ্লুইড লস হতেই থাকে। আমাকে হসপিটালাইজ করা হয়, প্রায় শকে চলে যাওয়ার মতো অবস্থা। আমাকে ফ্লুইড দেওয়া হচ্ছে, তারপরেও আমার রিকভারি হচ্ছে না। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি বারবার বলছিলাম যে আমি চলে যাব,
আমি একে নিয়ে যাব, আমি একে তোরা কেউ বাঁচাতে পারবি না। তো একটা ফ্যামিলির জন্য এটা আসলেই অনেক দুঃখজনক একটা ব্যাপার যে একটা ছেলে সে বলছে যে একে নিয়ে যাব টাইপের। আম্মু তখন আব্বুকে বলছিল যে ছেলেকে কবিরাজ দেখাও, তো আব্বু কোনো মতেই যেতে রাজি নয়। এডুকেটেড ফ্যামিলি যা হয় আর কি, এইসব বিলিভই করে না। তো লাস্টলি আম্মুর চেঁচামেচিতে আব্বু গেল এক কবিরাজের কাছে। তো কবিরাজ বলল যে ছেলের উপর বান মারা হয়েছে টাইপের, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো কে করেছে এটা আর বলতে পারলো না। তো আব্বু আম্মা একটা জিনিস লক্ষ্য করলো যে আমি ওই ছেলেটাকেই বারবার দেখছি, কৃষ্ণকে। তো কৃষ্ণর বাবাও একজন তান্ত্রিক ছিল, তো নিশ্চয়ই কিছু একটা এর মধ্যে আছে। তো আমাদের কিছু পলিটিক্যাল পাওয়ার ছিল এবং পুলিশ নিয়ে আব্বু কৃষ্ণের বাবার বাসায় চলে গেল। এবং কৃষ্ণের বাবা তো কোনো মতেই স্বীকার করবে না। শেষ পর্যন্ত তাকে ভয় দেখানো হলো যে তোর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে তুই যদি না স্বীকার করিস। তো শেষ পর্যন্ত কৃষ্ণের বাবা স্বীকার করলো যে হ্যাঁ, সে আমার উপরে এই ডাইনি বিদ্যাটা করেছিল, ব্ল্যাক ম্যাজিকটা করেছিল। এবং তার উদ্দেশ্যটা এরকম ছিল যে সে কোনোভাবে জানতে পেরেছে যে তার ছেলের মরার জন্য আমি দায়ী ছিলাম, তো আমাকে সে মারতে চেয়েছিল এভাবে। তো পরে প্রেসারে এসে আমার উপর থেকে সেই ব্ল্যাক ম্যাজিকটা তুলে নেওয়া হয় এবং তারপরে আমি সুস্থ হয়ে বাসায় আসি। তো তারপরে আমার একটা আমি কিউরিয়াস হয়ে গেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা আসলে। তো আমি আমার একটা গ্রামের একটা চাষির বাবা, উনি আবার ব্ল্যাক ম্যাজিক করতেন, তো ওনার কাছে গিয়েছিলাম কিছুদিন। তো ওনার কাছ থেকে একটা জিনিস আমি শুনেছিলাম, সেটা হচ্ছে যে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা যারা এইসব ডাইনি বিদ্যা টাইপের করে, তাদের সাথে অনেক জিনের অনেক শত্রুতা থাকে, যা থেকে তারা চেষ্টা করে যে ওদের কিছু ক্ষতি করতে। তো যেহেতু কৃষ্ণের বাবা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন, তো কোনো একটা দিন হতে পারে এরকম যে তার ছেলেকে একা পেয়ে সেখানে হয়তো মেরে ফেলেছিল। তো পরে কৃষ্ণের বাবা জানতে পারে এবং আমার সঙ্গে এরকম করে। তো আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এই ঘটনাগুলো শুনতে যত ইজি মনে হয়, একটা ফ্যামিলি যখন এগুলো ম্যানেজমেন্ট করে তখন কিন্তু অতটা ইজি থাকে না। তো অবশ্যই একটা ফ্যামিলির জন্য এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই ভয়ঙ্কর, আমি নিজে দেখেছি। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এই টাইপের কোনো জিনিস আপনারা কারোর সঙ্গে করবেন না, কারোর জীবন নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে। দোস্ত কালকে Haunted by Denzel. শুনছেন সবসময়ের ভিডিও ফুর্তি ঘুরিতে, সময় রাত 12:59। আমি রাসেল আছি সাথে, আর সাথে আমাদের অতিথিরা তো আছেনই। আপনারা সবাই SMS করছেন, অনেকক্ষণ ধরে SMS পড়তে পারেনি এবং আজকে আসলে খুব দ্রুত সময় চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা। তো যাই হোক, অলরেডি দেখতে পাচ্ছি যে অর্ণব শাহরিয়ার আমাদের SMS করেছেন যশোর থেকে, আমাদেরকে SMS করেছেন রোমান্টিক ভূত নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে ইমরান রাঙামাটি থেকে SMS করেছেন, সুপন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে তুর্য, এবং SMS করেছেন আমাদেরকে শাকিল রাজ পুরান ঢাকা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন মামুন ময়মনসিং থেকে, এবং তিনি বলছেন যে এক্সক্লুসিভ স্টোরি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে, আমাদের SMS করেছেন এছাড়াও নুরুজ্জামান মিরপুর থেকে, তিনি এবং তার ছোট ভাই ভূতা ফ্যামিলি শুনছেন। আমাদেরকে অনামিকা SMS করেছেন ময়মনসিং থেকে, মারুফ SMS করেছেন মিরপুর থেকে, রাওয়াত যশোর থেকে SMS করেছেন, ইতিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তারা কিছুটা দেখেছেন, যেটা আমার মনে হয় যে আপনি ইমেইলে জানালে আরো বেশি ভালো হবে, পুরো ঘটনা যদি জানান। আমাদেরকে আরাফাত SMS করেছেন এবং তার কাছে অডিও ক্লিপটি অসাধারণ লেগেছে। জিসান এবং অশ্রু আমাদের SMS করেছেন, তারা হাজব্যান্ড ওয়াইফ মিরপুর 2 থেকে আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে ফাহাদ SMS করেছেন, ফাহাদ খান বাড্ডা থেকে। ধ্রুব আমাদের SMS করেছেন আমাদেরকে গৌরীপুর ময়মনসিং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও নূপুর আমাদেরকে SMS করেছেন। আরও দেখতে পাচ্ছি ডক্টর রকিব, তিনি খুলনায় এবং তিনি ফ্রেন্ডের বাসায় সবাই ভূতাসাম শুনছেন।
শুনছেন। আমাদেরকে এসএমএস করেছেন মাসুক টাঙ্গাইল থেকে। এছাড়াও আমাদের এসএমএস করছেন দেখতে পাচ্ছি সামিয়া, এবং তিনি বলছেন যে তার কাছে অনেক ভাল লাগছে ভূত এফএম, এবং তার কাছে সবসময় লাইভ শুনতেই ভালো লাগে ভূত এফএম। ডাউনলোড করে তার কাছে নেক্সট দিন বা পরে শুনতে ভালো লাগে না। আসলে আমারও সেটা মনে হয় যে লাইভে যে মজাটা রয়েছে সেই মজাটা আসলে পরে আর পাওয়া যায় না। আমাদেরকে শামীম এসএমএস করেছেন রাজশাহী নিয়ামতপুর থেকে। আমাদেরকে এসএমএস করেছেন সেজুতি বনানী থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে পারেন ফুর্তি FOORT ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে যদি আপনারা আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। শুরুতেই উল্লেখ করুন আপনি ঘটনাটি স্টুডিওতে এসে বলবেন, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের ঘটনাটি আপনারা রেকর্ড করে ফেলুন, ফোনে রেকর্ড করলেও চলবে, এবং রেকর্ড করে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমরা সেটা যদি ভালো লাগে আমাদের, এবং আমরা যদি সেই স্টোরিটা যদি সিলেক্টেড হয়, ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিতলি ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, নামটা পরে লিখে নিন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিনহাজ, এছাড়াও এসএমএস করেছেন সিয়াম, এসএমএস করেছেন এবি রাকিব, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মিঠুন সহ আরও অনেকে। আজকের এই এপিসোডটি যদি আপনি আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড অপশন আপনাকে দেওয়া হচ্ছে। মিস করছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা সেখানে শুনতে পাবেন। এবং আপনি চান ভূত এফএম টিউন কোডটি আপনার টিউনটি আপনার মাই টিউন বা কলার টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এসএমএসটি সেন্ড করুন 3123 নাম্বারে। বাস এই টিউনটি আপনার হয়ে যাবে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। আবারও ফিরে আসছি আমরা আমাদের প্রথম অতিথির কাছে। সুতরাং আমি অনুরোধ করবো আপনাকে আরও একবার আপনার নামটা বলে তারপরে ঘটনা শুরু করবেন। আসতে পারার জন্য রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি আমার জন্য আসেনি, আপনার ঘটনার জন্য আপনি এসেছেন। আমাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত মিলন ভাই, ইসমাইল ভাই, নাইম ভাই, এদেরকে, এবং আমার বেশ কিছু স্টুডেন্ট, ওরা এখানে আমাকে আসার জন্য বেশি ইন্সপিরেশন করেছিল। তো আমি আমার দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। আমি তখন ক্লাস 9 শেষ করেছি, ক্লাস 10-এ ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। আমি আমাদের একটা পুকুর ছিল, নাম ছিল চাকলা। এটা হচ্ছে দিনাজপুরে, আমার বাসা দিনাজপুরে। তো পুকুরটা ছিল একটা বিল বলতে পুকুরটা একদম মাঝখানে, চতুর্দিকে শুধু জমি, ধান ক্ষেত, বা এখানে চাষাবাদ আছে। 1 কিলোমিটারের রাস্তা, 1 কিলোমিটারের মধ্যে কোনো রকম বাড়ি ছিল না। তো পুকুরটাকে আমরা শুকাবো দ্যাট মিনস হচ্ছে তখন শীতকাল ছিল, পুকুরটার পানি সম্পূর্ণ ফেলে দিয়ে সেখান থেকে যে রাক্ষসে মাছ আছে সেটাকে নিধন করা হবে। নিধন করে সেখানে ডিম ফেলা হবে, ডিম থেকে রেণু থেকে চারা উৎপাদন করা হবে। এটার জন্য বিশেষ করে ওটাকে শুকানো আর কি, এবং সেখানে যে রাক্ষসে মাছগুলো আছে সেগুলো ধরতে হবে। তো দিনটা ছিল সোমবার, আমার স্পষ্ট মনে আছে। তো সেদিনকে বাবা এবং আমাদের বাসায় একটা ছেলে থাকতো, ফয়জার নাম। বাবা, ফয়জার আরও কয়েকজন মিলে পুকুরে মেশিন সেট করে পানিটাকে ফেলে দেওয়ার জন্য আর কি। 2টা মেশিন সেট করে দুদিক থেকে। তো যেদিন মেশিন সেট করে সেদিন সন্ধ্যাবেলায় আমার বাবা সেই পুকুর পাড়ে পড়ে গিয়ে আমার বাবা প্যারালাইজড হয়ে যায়, বাম পা এবং বাম হাত। আমি যে পুকুরটার কথা বলছি সেই পুকুরটার ঠিক পাশে, কিছু দূর পাশে 10 থেকে 15 ফিট দূরে একটা বদ্ধভূমির একটা টিলা আছে, যেটার মধ্যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাঙালির বেশ কিছু মানুষকে সেখানে হত্যা করে গণকবর নিয়েছিল পাক বাহিনীরা। সেখানে একটা বট গাছ আছে, এবং আমরা যে পুকুরটার কথা বলছি আমি, সেই পুকুরটার পাশেই একটা প্রচণ্ড বাঁশঝাড় আছে। ঠিক বাঁশঝাড়টার অপোজিটে তাঁবু টাঙানো হয়েছে, যেখানে আমরা থাকবো। দ্যাট মিনস যারা পুকুরটাকে পানি শুকানো অবধি যারা পাহারাদার থাকবে। তো কোনো এক কারণে আমার বাবা যেহেতু অসুস্থ, পুকুর পাড়ে থাকার মতো লোক ছিল না, শুধু ফয়জার নামে যে ভাইটার কথা বললাম তিনি থাকার কথা। তো তিনি একাই পারবেন না, সেজন্য বাবা বাসায় বলে দিল, বাবা তুমি যাও সেখানে। বাবার ট্রিটমেন্ট চলতেছে এদিক থেকে। তো সন্ধ্যা 9টার দিকে আমি সেখানে যাই, সেখানে মেশিনের তেল নিয়ে যাই, ডিজেল
যাওয়া হয় এবং কেরোসিন তেল নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমি যখন যাই তখন আমার ওই ফয়জার ভাইটা ওখান থেকে চলে যায়, আমাকে বলে তুমি এখানে বসো, আমি সামনে যাচ্ছি। সামনে বলতে তখন কালী পূজা লেগেছিল। কালী পূজায় একটা কবি গান হচ্ছিল, সে মূলত এসেছিল সে কবি গান শুনতে যাবে, আমাকে এখানে একা রেখে, এবং সে ঠিক সেই কাজটাই করে, সে আমাকে একা রেখে চলে যায়। এবং আমি সেখানে বই নিয়ে যাই পড়ার জন্য, এবং হারিকেন ছিল একটা, হারিকেনে পড়তে বসি। তো একসময় আমাকে ঘুম ধরে যায়, আমি ওখানে ঘুমিয়ে পড়ি। এর মধ্যে কিছুক্ষণ পর জেগে উঠি, কিন্তু তখনও কেউ নেই। এর কিছুক্ষণ পর রাত 11টার দিকে আমার বাবার বড় ভাই অর্থাৎ আমার বড় আব্বা আসেন। তিনি আসলে তার সাথে কথা বলে সে ফয়জার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, বলে যে সে তো এখনো আসেনি, সে বাইরে গেছে। এরপরে বড় আব্বা শুয়ে পড়ে, আমাকে বলে তুমিও শুয়ে পড়ো, মেশিনটা চেক করতে বলে। আমি যে মেশিনটা সচরাচর ভাবে চেক করে আসি যে তেল ঠিক আছে কিনা, কোথাও লিক হয়েছে কিনা, পানি পড়ে যাবে কিনা, চেক করে এসে আমি আবার শুয়ে পড়ি। এক প্রকার একসময় ঘুমিয়ে যাই। ঠিক রাত 2টা থেকে 2:30টার দিক হবে, কোনো এক কারণে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। মেশিনে যখন পানি আসে, পানি যখন মেশিন টানে তখন কিন্তু একটা রকম শব্দ থাকে, আর মেশিন থেকে যখন পানি পড়ে যায় তখন আরেক রকম শব্দ হয়। তো আমি ঠিক ওই শব্দটা পাচ্ছিলাম যে মেশিন থেকে পানি পড়ে গেছে, মেশিনের কোথাও লিক হয়েছে। এই লিক হওয়ার কারণে সেই পানিটা পড়ে গেছে। তো আমি বিছানা থেকে উঠে যেই মাত্র তাঁবুটার বাইরে আসছি, ঠিক তৎক্ষণাৎ আমি যে বাড়িঘরের কথা বলছি, ঠিক ওখানে একটা পারিবারিক কবরস্থান ছিল। ঠিক ওই পারিবারিক কবরস্থানটার বাড়িঘরের ডালে আমি দেখছি সামন এই ডালে ঝুলে ও ডালে যাচ্ছে, ও ডাল ঝুলে এ ডালে আসতেছে। তো এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে আমি তৎক্ষণাৎ আমার বড়াব্বাটাকে ডাকাটাকি শুরু করি যে বড়াব্বা ওঠেন, আমাকে ভয় লাগতেছে, দেখেন তো এটা কি। তো বড়াব্বা বের হয়ে কিছু দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। বড়াব্বা বলে এটা ভয় পাওয়ার কিছু নাই, ওই যেখানে কবরস্থানের কথা বলছি সেখানে রশিদ নামে একটা লোককে 2-3 দিন আগে মাটি দেওয়া হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। বড়াব্বা বলছে যে ওটা ও হবে, ও ভয় দেখাচ্ছে আমাদের, তুমি ভয় পেও না, বলে যাও তুমি মেশিনটা বন্ধ করে আসো। আমি মেশিনটা বন্ধ করার উদ্দেশ্যে গিয়েছি। যখন মেশিনটা আমি নিচু হয়ে মেশিনটা বন্ধ করছি, এবং মেশিনটা যখন বন্ধ করবো তখন আমার চোখ দুটো কিন্তু অটোমেটিকলি ওই বদ্ধভূমি যে কথা বললাম সেদিকে চলে যায়। এবং সেখানে যে বট গাছটার কথা আমি বললাম, সেই বট গাছটাতে একটা প্রকাণ্ড লোক বসে আছে, এবং লোকটা সাদা কাপড় পরা, এবং তার চেহারাটা দেখতে বিভৎস, অন্যরকম বিভৎস, যেটা ব্যাখ্যা আমার কাছে নেই। এবং সেই লোকটা চোখ দুটা বড় বড়, সেই লোকটা চোখ দুটা দিয়ে আমাকে ইশারা করছে যে কি এরকম ইশারা করছে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠি, বড়াব্বা আমার এখানে আসে। আমি বড়াব্বাকে বলি, দেখো, আমার দেখো কথাটা বলা শেষ হয়নি। এই মুহূর্তে শুধুমাত্র ওই বট গাছটা ছাড়া আর কোথাও কোনো রকম ঝড় বা কোনো কিছু নেই, শুধু ওই বট গাছটাতে প্রচণ্ড ঝড়। ওই বট গাছটা থেকে বাতাস প্রচণ্ড আসতেছে, এবং ঝড় হলে যেরকম একটা শব্দ হয়, শব্দ, এরকম শব্দ হচ্ছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণে বড়াব্বাকে জড়াই ধরি, বড়াব্বাকে বলি, বড়াব্বা তুমি আমার বাড়ি দিয়ে আসো, আমি এখানে থাকবো না, আমাকে ভয় লাগতেছে, আমি থাকবো না। বলে না, কিছু হবে না বলে চলো ওই মেশিনটা বন্ধ করব। ওই মেশিনটা বন্ধ করে ঠিক আমরা যখন তাঁবুর অভিমুখে ফেরত আসবো, ঠিক একইভাবে ওই লোকটিকে আমি সহ বড়াব্বা আবার দেখতে পাই। তখন বড়াব্বা ভীত হয়ে যায়। তখন বড়াব্বা সিগারেট ধরানোর জন্য যেই না মাত্র সিগারেটের দিয়াশালের কাঠি জ্বালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সামান আমার গালে প্রচণ্ড একটা থাপ্পড় মারার কারণে আমি প্রচণ্ড ব্যথা পাই এবং কাঁদতে শুরু করি। তো বড়াব্বা তখন, জানি না তিনি অ্যাটাক হয়েছিলেন কিনা কি, তখন আমার বড়াব্বা তখন আমার হাত দুইটা টেনে আমাকে সেই তাঁবুর কাছে নিয়ে যেয়ে আমার গলাটা প্রচণ্ড আকারে চেপে ধরে এবং আমাকে মেরে ফেলবে এরকম অবস্থা। আমি পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না কোনো কিছু। তো সামানভাবে আমার হাতে কিন্তু একটা লাইট ছিল, স্টিলের লাইট, যেটা ব্যাটারি সিস্টেম লাইট ছিল। সেই লাইটটা দিয়ে আমি বড়াব্বার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করার কারণে বড়াব্বার মাথা থেকে রক্ত ঝরছিল। এবং যখন আঘাত করি, আমি লাথি মেরে দৌড়াই পালে আসতে চাই, কিন্তু বড়াব্বা আমাকে ধরে বলে, কি তুমি পালাচ্ছ কেন, কি হয়েছে তোমার, কেন তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি কোথায় যাচ্ছি, আমি ওনাকে বলছি না আপনি আমাকে মারে ফেলতেছিলেন, আপনি আমার গলা চিপে ধরছিলেন, আমি আব্বাকে বলে দেবো এটা। না, আমি তো এটা কখনো করি না। তাহলে আপনার মাথায় এটা কেন রক্ত, এই রক্ত কোত্থেকে আসলো বলেন? কেন, কোথা থেকে আসলো? আমি মারছি আপনাকে। এরপরে যে কাজটা হলো,
সকাল হয়ে আসছে এরকম পর্যায়ে, পুকুর কিন্তু শুকানো প্রায় শেষ। এখন পুকুরে মাছ ধরতে হবে, কিন্তু এর মধ্যে আমার গলাটাতে যে গালে যে থাপড় মেরেছিল, এরপর থেকে আমি গলাটাকে সামনেও নিয়ে আসতে পারছি না, পিছনেও ঘোরাতে পারছি না, বামেও নিয়ে যেতে পারছি না। আমার ডান গালে মেরেছিল, ডান গালে মারার কারণে আমার গলাটা বাম দিকে ঘুরেছিল, আমি ডান পাশে নিয়ে আসতে পারতেছিলাম না। এবং ওই দিন সকালবেলা আমার সম্পূর্ণ শরীরে যেটা হলো, ছোট ছোট এক ধরনের ফস্কারা পড়লো, এবং এই ফস্কারা গলে গলে, যেটাকে আমরা পক্স বলে থাকি, এই এই গলে গলে পানি পড়তে শুরু করলো। বাবা ডাক্তার দেখালো, অনেক কিছু ডাক্তার, বড় ডাক্তারের কাছে নিয়ে গেল, শহরে নিয়ে গেল, কিন্তু কোনো কাজ হয় না। পরে আমার আব্বা স্থানীয়ভাবে আমাদের এক বেলাল নামে চাচা আছেন, যিনি প্রচণ্ড ধার্মিক মানুষ, হজ করেছেন 2 বার। ওই চাচার কাছে নিয়ে গেলো। ওই চাচা বলল যে আমাকে নাকি খুব ছোটবেলা থেকেই সামান একটা জিন আছর করে আছে, জিন টাইপের, যে জিনটা সবসময় আমার পিছু নিয়ে থাকে এবং সেই জিনটা আমাকে হত্যা করতে চায়। এই ছিল রাসেল ভাই ঘটনাটা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি বেশ কিছু SMS চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি মেধা আমাদের শাহবাগ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের এপিসোডটা অনেক স্কেরি লাগছে তার কাছে এবং তিনি অনেক ভয় পাচ্ছেন। মহিন আসমা আমাদের মহাখালী থেকে SMS করেছেন এবং বলছেন আজকের ঘটনাগুলো অসাধারণ ভয়ানক। মনিকা খিলগাঁও থেকে লিখেছেন অসম। আমাদেরকে AK সোহেল রাজশাহী উপশহর থেকে লিখেছেন আজকের এই স্টোরিগুলো দারুণ হচ্ছে। লিমন ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন রাসেল ভাই আজকে ভূত FM অনেক ভালো লাগছে। রুমন মোহাম্মদপুর থেকে লিখেছেন রাসেল ভাই কেমন আছেন? 2 উইক পরে ভূত FM শুনছি, আমার বেশ কিছু ঘটনা আছে, ইনশাল্লাহ ইমেল করব। জেরিন আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে লিখেছেন আজকের স্টোরিগুলো খুব নাইস, আমার কাছে খুব ভালো লাগছে, বাট ভয় লাগছে না। নিক্সন মধু আমাদের SMS করেছেন গোপালগঞ্জ থেকে এবং তিনি বলছেন যে হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। তিনি বলছেন যে আজকের ভূত FM খুব ভালো হচ্ছে অ্যান্ড খুব ভয় লাগছে। আমরা সবাই ছাদে বসে ভূত FM শুনছি অ্যান্ড এনজয় করছি। আমাদেরকে আরও অনেকে SMS করেছেন, দেখতে পাচ্ছি সুমন সাবিনা আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে। আমাদেরকে ধ্রুব SMS করেছেন গৌরীপুর ময়মনসিং থেকে। মাসুক SMS করেছেন টাঙ্গাইল থেকে। আমাদের SMS করেছেন তাসরিফ আনোয়ারা ফ্রম আনোয়ারা। আচ্ছা, আমি জায়গাটার নাম শুনি না। রাজু আমাদের SMS করেছেন এবং তিনি লাইট অফ করে শুনছেন। রক আমাদের ভালো লাগছে না, এটা একজন SMS করেছেন, তার নামটা তিনি কি লিখেছেন আমি ঠিক বুঝিনি। মামন সিং থেকে আমাদের SMS করেছেন এবং মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে SMS করে বলছেন যে আমি জানালার পাশে বসে ভূত FM শুনছি, অসম শো। আর মাসুমকে থ্যাংক জানিয়েছেন। আবির আমাদের SMS করেছেন। মামুন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুজা এবং জয়ী নিরালা খুলনা থেকে এবং তিনি বলছেন যে শ্বশুর বাড়ি যশোরে, খুব কষ্ট করে শুনতে হচ্ছে তাকে। আমাদেরকে মনসুর খান SMS করেছেন আমাদেরকে নাইম SMS করেছেন নিশি সহ আরও অনেকে। আপনি যদি চান SMS করতে তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা বিরতিতে যাওয়ার আগে আমরা আরও একটা ঘটনা শুনবো। আবারও যাচ্ছি আমরা ইসি ভাইয়ের কাছে তার আরও একটা ঘটনা শোনার জন্য। রাসেল ভাই You're most welcome. আমি আমার এক ছোট বোনের কথা বলছি। এটার ঘটনাটা আপনার বগুড়াতে। ওর শ্বশুর বাড়ি হলো বগুড়াতে। তো ওদের ইজ আ ভেরি রিচ ফ্যামিলি। তো ওরা একটা বাড়ি কিনছে, বিশাল বড় বাড়ি। কিন্তু ওইটা বাড়িটা করার পর থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। ওর শাশুড়ির সাথেও ঘটেছে। তো আমি আমার ওই ছোট বোনের ঘটনায় চলে যাই, স্ট্রেট ঘটনাতে। তো ও গিয়েছিল আপনার, ও তখন ওর একটা বেবি হয়েছে। তো ওর বেবিটা মোটামুটি বড়, 4-5 মাস বয়স। তো ওইখান থেকে মানে শি ইজ পজেসড। রিজনটা হলো এই বাড়িটা পরে জানা গিয়েছে যে এইটা একটা কালী মন্দিরের উপরে ছিল এবং এই মন্দিরটাতে কিছু গুপ্তধন আছে। এটা আসলে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, বাট ইট ইজ ট্রু যে এইটা ওইখানে কিছু আমরা যেমন মুসলিম জিনও আছে এবং এর মধ্যে হিন্দু জিনও আছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি এটা কনফার্ম হয়ে দেন আমি আপনাদেরকে বলছি।
তো এইটা ওরা পাহারা দেয়। তো আমার বোনটা যখন পজেসড হয়েছে, সে তখন কোনো কথা বলতো না কারোর সাথে, চুপচাপ থাকতো, কেমন যেন হয়ে গিয়েছে, পাগলের মতো করতো। ওর বাচ্চাটা ওকে দেখে ভয় পেত। আহ, তো ঠিক আছে, ওর হাজবেন্ড মনে করেছে যে কোনো সিক হয়ে গিয়েছে। সিক হয়ে যাওয়ার পর ঢাকায় নিয়ে আসছে, বাট অ্যাকচুয়ালি তখনও সে পজেস। তো ঢাকায় নিয়ে আসার পরে তার তার বাসায় সে বিভিন্ন ধরনের মানে উল্টাপাল্টা আচরণ করতো। বিশেষ করে বেশি ঝামেলা হতো যখন আজানের সময়গুলোতে খুব ঝামেলা হতো। তো ও কেমন যেন হয়ে যেত। তো একদিন রাত্রেবেলার কথা বলছি আমি। তো ওকে দেখছে, ও আসলে ওর কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তো ওকে ওর মানে এটা ওদের বাসাটা হলো আরামবাগ, মিরপুর আরামবাগে। তো ওর হাজবেন্ড বাসায় ছিল না। তো ও বাসায় যে ড্রেস পরা ছিল, চুলগুলা এলোমেলো। আমার বোনটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, চুলগুলা এলোমেলো। ও বাসা থেকে বের হয়ে গিয়েছে কাউকে কিছু না বলে। তো বের হয়ে যাওয়ার পরে অনেক দূর ওই হাঁটতে ওই দিক দিয়ে বেরিবাতে চলে যাওয়া যায়। তো ওর আসলে লাকিলি, মানে এটা বলতে হবে আল্লাহরই রহমত, যে লাকিলি ওর এক ফ্রেন্ড ওকে দেখেছে যে ও এমন ভাবে রাস্তায় চলছে যে যেটা ওকে দিয়ে কখনো এক্সপেক্ট করার মতো না। তো ওকে জোর করে ধরে বাসায় নিয়ে আসার পরে তো ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। ও মনে করেছে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, যে এরকম করছে কেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওর বাচ্চাটা ওর কাছে যেত না। যতদিন পর্যন্ত পজেস ছিল, ওর বাচ্চাটা ওর কাছে যেত না। এবং এর মাঝখানে ওরা যখন বুঝতে পারছে যে মানে এটা একটা কোনো নর্মাল ঘটনা না, এটা কোনো সাইকোলজিক্যাল ঘটনা না, তখন ওরা একজনের, আমি নাম উচ্চারণ করছি না, একজনের মাধ্যমে তারা ওই বাড়িতে, যেই বাড়ি থেকে সে পজেসড হয়েছিল, বগুড়াতে পজেসড হয়েছিল। প্রচন্ড শীত, মানে ডিসেম্বর মাস, প্রচন্ড শীত, বগুড়াতে অনেক শীত পড়ে। তো সে ওইখানে গিয়েছে এবং ওই ঘরে গিয়ে থাকার চেষ্টা করছে। এবং বাই দ্য ওয়ে, ওই লোকটা জিন আনতে পারে, মানে ভালো জিন আনতে পারে। তো উনি চেষ্টা করে দেখে, উনি থাকতে পারেনি। উনি এক রাতও উনি ওই ঘরে থাকতে পারেনি। এত মানে ওই ঘরে ঢোকার পরে বাইরে নর্মাল ওয়েদার, বাট আমি কিছু জিনিস শুনেছি আমাদের এখানে সুমন ভাইয়ের কাছে, যে ওনাদের সাথে এরকম ঘটনা ঘটেছে যে বাইরে প্রচন্ড শীত কিন্তু ভিতরে প্রচন্ড গরম। সেম ব্যাপারটা ওই যে ভাইটা গিয়েছিল, সেই ভাই সেম ফিল করছিল। প্রচন্ড গরম, মানে এত গরম হয়ে গিয়েছে ঘর, চিন্তাই করা যায় না। এটা মানে অকল্পনীয় গরম, মানে মনে হয় যেন মানে কেউ মানে আগুন দিয়ে ওনার গায়ে সেক দিচ্ছে। তো উনি আর ওই মানে থাকতে না পেরে উনি বাইরে এসে, তো বাইরে চলে এসে উনি তদবিরে মানে উনি ওনার দেশে চলে আসছে। তো দেশে চলে আসার পরে তো ওই যে জিনটা ছিলেন, ওই জিনটা খবর নিয়ে দেখছে যে এইটা ছিল, আমি আগেই বলেছি যে এটা হলো এই বাড়িটা ছিল একটা কালী মন্দিরের উপরে। এবং এইখানে একটা কিছু গুপ্তধন টাইপের কিছু একটা আছে, যেটা যে ওইখানকার 7জন মানে বিধর্মী জিন, মানে যেটাকে বলে আপনার মানে জিনদের মধ্যেও যারা কি বলবো আর, জিনদের মধ্যে যারা মানে না, আল্লাহকে মানে না, তার বিধর্মী বেসিক্যালি তারা ওইটা পাহারা দেয়। মানে কালী পূজা, কালী সাধনা যারা করে, বেসিক্যালি এখানে কালী সাধনা করা হতো আসলে। তো ওই বাড়িটা ওরা অনেকবার বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু বাড়িটা বিক্রি করতে পারেনি। তো এখন লাস্ট টাইমে ও যখন খুব সিভিয়ার অবস্থায় চলে গেল, তখন ওদেরকে ওই যে বড় ভাই ছিল সাজেস্ট করলো যে ওই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য, যে এইটা ভালো হবে না। বাট ওই বাড়িটা আজ পর্যন্ত আছে, ওই বাড়িতে কেউ থাকে না। কারণ হলো যে কেউ থাকতে পারে না, তারা প্রচন্ড ডিস্টার্ব করে। দেখা গেছে যে রান্নাঘরে খাবার রাখতে, খাবারের মধ্যে খাবার নষ্ট করে দিয়েছে। তো আমাদের ঢাকারই, আমার বাসার কাছে একজন খুব
ধার্মিক একজন লোক ছিল। তো আপনারা জানেন কি না আমি জানি না। তো ওনার ঘরে উনি টের পেয়েছে, ওকে দেখেই টের পেয়েছে যে সে পজেস। ওনার কনিনক বলে, আমি জানি না কনিনকই মনে হয়, কনিনক ধরে চাপ দিছে, ভিতরে ভিতরে ঘরে ঢুকানোর চেষ্টা করছিল। তো ঘরে ঢুকছিল না সে, তার চোখগুলা বের হয়ে আসতেছিল, বিভৎস চেহারা হয়ে গেছে। একটা মেয়ে যদি মনে করেন যে মানে একটা সুন্দর মেয়ে যদি হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটা যে কতটা ভয়ের হতে পারে সেটা যে দেখছে সেই বলতে পারবে। চোখগুলা বড় বড় লাল, একদম চোখগুলা লাল হয়ে গিয়েছে, চুলগুলা মানে এলোমেলো হয়ে আছে। তো সে অনেক কষ্ট করার পরে ওই লোক তার সাথে কথা বলে, মানে ওই জিনদের সাথে কথা বলছে, একটা এগ্রিমেন্টে আসছে যে ওই বাড়িতে যাওয়া যাবে না। ওই বাড়িতে যদি তাদেরকে ডিস্টার্ব করা হয় তাদেরকে তাহলে এদেরকে একে তো মারবেই, প্লাস এর বাচ্চাটাকেও মেরে ফেলবে। তো অনেক কষ্ট করার পরে ওকে তাবিজ দেওয়া হয়েছে, পানি পড়া দেওয়া হয়েছে। তারপরে সে অ্যাবসলিউটলি নর্মাল না। তো রাসেল ভাই, আমি এই সেম টাইপের একটা স্টোরি আমার আরেকটা কাজিনের ঘটনা, যেটা ব্ল্যাক ম্যাজিক যেটা বলে, এটা আমরা পরে শুনবো তাহলে অবশ্যই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে দেখতে পাচ্ছি সময় বলছে যে আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে। কিছু SMS রয়েছে, SMS পড়ে ফেলতে হবে। রুহি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন 4 ভাই 3 বোন, মামা সবাই মিলে তারা ভূত FM শুনছেন। ফারুক আমাদের ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। MD মামুন ফ্রম ফুলপুর ময়মনসিং। রোশান আমাদের SMS করেছেন আমাদেরকে। মিনহাজ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের SMS করেছেন। তমার ড্যামরা থেকে আমাদের SMS করেছেন কাইসার। এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আনিকা কলাবাগান থেকে, লিসনিং টু ভূত FM আফটার 2 উইকস। আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি সুমনা, তিনি শুনছেন আমাদের সাথে রয়েছেন। ধানমন্ডি থেকে SMS করেছেন সাইম, আমাদের SMS করেছেন ইফাত খুলনা থেকে আমাদের, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইদুল। এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মামুন ময়মনসিং থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তারিকুল। SMS করেছেন নিলয় উত্তরা থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি রাকিন SMS করেছেন ফিরোজ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ সঙ্গে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোস্ট অফ দ্য ফুর্তি। London by Inhale. হ্যালো লিসেনার্স, আমি ডক্টর লালানু শর্মিন, থাকি আমেরিকার কলোরাডো স্টেটে। যে ঘটনাটি আজকে আমি ভূত এফএমের লিসেনারদের সাথে শেয়ার করতে চাই সেটি আসলে আমার এক্সপিরিয়েন্স করা কোনো ঘটনা না। বেসিক্যালি ঘটনাটি ঘটেছিল আজ থেকে 2 বছর আগে আমার হাজব্যান্ডের সাথে। তখন সে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংতে PhD করছিল। তো এমন সময় তার কাছে মাইক্রোসফট থেকে একটি অফার আসে ইন্টার্নশিপের। অফারটি ছিল সিয়াটলে। তো স্যান অ্যান্টনিও থেকে সিয়াটল প্রায় 40 আওয়ার্স ড্রাইভ। পুরো রাস্তা আমার হাজব্যান্ড একাই ড্রাইভ করে গিয়েছিল। প্রায় 16-17 ঘন্টা ড্রাইভ করে নিউ মেক্সিকো কলোরাডো স্টেট ক্রস করে যখন সে ওয়াইমিং স্টেটে পৌঁছায়, তখন লোকাল টাইম রাত 2টা-3টা। তো এই বিশাল জার্নির মাঝখানে সে কয়েকবার গ্যাস স্টেশন, রেস্ট এরিয়াতে থামে বিশ্রাম এবং খাওয়া দাওয়ার জন্য। তো ওয়াইমিংয়ে যখন সে পৌঁছায় তখন অনেক টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড ছিল সে। তো আশেপাশে হোটেল খুঁজতে থাকে জন্য, কিন্তু ওয়ার্মিংয়ে যেখানে সে ড্রাইভ করছিল সেই এরিয়ায় প্রায় 100-150 মাইলের মধ্যে কোনো জনবসতিই ছিল না। তো বাধ্য হয়ে সে ঘুম চোখে ড্রাইভ করতে থাকে। তো সেখানে মাইলের পর মাইল কোনো গাড়ি চলছিল না, গাড়ির হেডলাইটের আলো ছাড়া কোনো আলো ছিল না। তো সেই আলোতে রাস্তার হলুদ নির্দেশক দাগগুলো ছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছিল না। তো এভাবেই ঘুম চোখে যেতে যেতে অনেক দূরে রাস্তার ঠিক মাঝখানে হঠাৎ সে কালো রঙের কোনো কিছু, একটা কালো রঙের একটা ছায়া নড়াচড় করতে দেখতে পায়। তো পরিষ্কারভাবে দেখার জন্য গাড়ির হেডলাইটের ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে সে দেখে লাল রঙের হ্যাট অ্যান্ড গাউন পরিহিত একজন ভদ্রমহিলা খুব অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সো হাইওয়েতেই গাড়ি চলছিল 90 মাইলস স্পিডে। তো ব্রেক করতে করতে মহিলার খুব কাছে এসে ডানের ঠিক আগ মুহূর্তে সে দেখে মহিলা যেখানে দাঁড়িয়ে ছিল এখানে আসলে
কেউ নেই। অ্যান্ড জায়গাটি ক্রস করে আসার পরে গাড়ির রিয়ার ভিউ মিররেও সে তাকিয়ে দেখে কেউ নেই, কাউকেই দেখতে পায় না। তো এরপর প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করে একটি হোটেল পেয়ে সেখানে সে যাত্রা বিরতি দেয়। মানে এই ঘটনার পরে পুরোটা সময় তার মনে হচ্ছিল গাড়ির পেছনে সিটে হয়তো কেউ বসে আছে। তো পেছন থেকে কারো শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ আসছিল, এরকম একটা ফিলিং হচ্ছিল তার। এভাবেই সে ডিসক্রাইব করে আমার কাছে ঘটনাটি। কিন্তু সে যখন পেছনে তাকিয়ে দেখে, আসলে দেখে পেছনের সিটে কেউই নেই, কিছুই নেই। তো এই ঘটনার পর থেকে মাঝে মধ্যেই রাতে গাড়ি চালানোর সময় তার নাকি মনে হতো যে পেছনে হয়তো কেউ বসে আছে। অ্যান্ড এরপর রিয়ার ভিউ মিররে একবার সে লাল হ্যাট এবং একজন চোখ দেখতে পায়। তো কিছুদিন পর সে তার প্রিয় গাড়িটি বিক্রি করে নতুন অন্য আরেকটি গাড়ি কিনে। আমার হাজব্যান্ড আসলে খুবই চাপা স্বভাবের মানুষ, খুবই ইন্ট্রোভার্ট টাইপের। তো এই ঘটনাটি সে আমি ছাড়া কারোর সাথেই শেয়ার করেনি, কিন্তু আসলে এই ঘটনাটি এখনো মাঝে মধ্যেই তাকে তাড়া করছে। অ্যান্ড এই পুরো ঘটনাটি ঘুমের ঘরে দেখা কোনো হ্যালুসিনেশন নাকি কোনো আসলেই কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, সেটা কাজ করার রেসপন্সিবিলিটি ভূতে ফ্যামিলি লিসেনারদের উপরই সে দিতে চাই। থ্যাংক ইউ। বলছিলেন ডক্টর লায়লা শারমিন ইউএসএ থেকে। এর আগে আমরা সনেটের আরো একটা অডিও ক্লিপ শুনেছি, যেটা অনেক প্রশংসিত হয়েছে। আশা করছি যে আপনারা সবাই বেশ আনন্দ পাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আরেকবার নামটা বলতে হবে এবং আরেকবার আমি আবু সুফিয়ান আদিত্য, ইন্টার অফ মেডিকেল। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ঠিক ফার্স্ট ইয়ার শেষে ফার্স্ট ইয়ারের শেষের ঘটনা। প্রথমত তখন আমি ফার্স্ট ইয়ার শেষ করেছি, তো আমার প্রথম থেকেই ছোটোবেলা থেকেই মাছ ধরার খুব একটা শখ ছিল, এবং সেটা বড়শি দিয়ে মাছ ধরার শখটা আর কি। তো এই বড়শি দিয়ে মাছ ধরার শখ থাকার কারণে তখন বর্ষাকালের শেষ, প্রায় বর্ষা শেষ হয়ে এসেছে। তো আমাদের ওখানে আমাদের বাসা থেকে বেশ কিছু দূরে একটা নদী আছে, টাঙ্গাইল নদী নাম। তো সেখানে প্রচুর মাছ ধরে বড়শিতে, সেটা যেতে হয় রাতের বেলা ধরতে। তো আমাদের বাড়ির পাশেই এক বরাব্বা ছিল, তার নাম ছিল জব্বার, ডাক নাম ছিল ভট্ট বরাব্বা নামে। তো এই জব্বার বরাব্বার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে তিনি তার কাজই হচ্ছে এরভাবে মাছ ধরে নিয়ে আসা, এবং সেই মাছগুলো হচ্ছে বোয়াল মাছ বা বড় কাতল মাছ, শোল মাছ, এই টাইপের বড় বড় মাছ ধরে নিয়ে আসা। তো তার সাথে আমার কন্ট্যাক্ট হলো যে আমি যাব, আমাকে নিয়ে যেতে হবে, এবং নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু প্রস্তুতিরও প্রয়োজন আছে। তো প্রস্তুতির জন্য মাছ কীভাবে ধরতে হবে, এই জন্য টপ লাগবে। তো টপ আমি সব কিছু ম্যানেজ করে ফেলেছি, এবং আমরা যাবো রাতে 10টার পরে বা 11টা 12টার দিকে রওনা দেবো। সো আমি তার আগে 9টার দিকে আমি সেই চাচার বাসায় গিয়েছি, এবং বাসায় গিয়ে জানালা দিয়ে বলে এসেছি, চাচা আপনি যাওয়ার সময় আমাকে অবশ্যই নিয়ে যাবে। কিন্তু আমার বাবা এর আগেই চাচাকে নিষেধ করে দিয়েছিল আমাকে যেন তিনি না নিয়ে যান, এটা আমি জানতাম না। তো যথারীতি আমি বাসায় যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি যে কখন আসবে, কখন আমাকে ডাকবে, কখন আমি বের হব। তো রাত 11টার পরে 11:30 কি 12টার দিকে আমাকে ডাকতে এসেছে, আমাকে ডেকেছে। আমি আমার সব প্রস্তুতি যা ছিল সব কিছু নিয়ে বের হয়েছি ওনার সাথে যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়েছি, মাকে বলেছি মা আমি গেলাম। মা বলেছে ঠিক আছে, ভালো করে যাও। এখন আমি ওনার সাথে যাচ্ছি, উনি আমার সঙ্গ দিচ্ছেন না, আমার কাছাকাছি থাকছেন না, আমার থেকে সবসময় দূরে, আমার থেকে বেশ কিছু দূরে সবসময় অবস্থান করছেন। আমি তাকে সেভাবে পাত্তা দিচ্ছি না, হয়তো মনে করতেছি যে উনি আমাকে সাথে সাথে নিতে চাচ্ছেন, একটু দূরে দূরে রাখতে চাচ্ছেন। আমি আমার থেকেই কথা বলে যাচ্ছি, উনি কোনো উত্তর দিচ্ছেন না, মাঝে মাঝে হুঁ হাঁ করছেন, এটুকুই, এর বেশি কিছু কোনো কথাই বলছেন না। তো আমি যে রাস্তা দিয়ে যাব, সে রাস্তা থেকে একটু শালবন আছে, শালবনটা পার হয়ে যেতে হবে। তো উনি আমাকে সব সময় অ্যাভয়েড করে শালবন পার হয়েই চলে গেলাম আমরা। এর মধ্যে কোনো কিছু ঘটনা ঘটেনি, এবং তিনি যথারীতি যে পোশাকে থাকার কথা ঠিক সেভাবে সেই পোশাকে, এবং তার হাতে মাছ ধরার জন্য যেসব যন্ত্রপাতি থাকার কথা, ইনস্ট্রুমেন্টাল জিনিস সব কিছুই তার কাছে ঠিক মতোই আছে। এবং আমরা নদীর ধারেও চলে এসেছি। নদীর ধারে এসে এখন আমি বড়শি লাগাচ্ছি এক পাশে, উনি লাগাচ্ছেন আরেক পাশে। আমি চিৎকার করে ওনাকে ডাকছি, উনি পাশ থেকে শুধু এক হাঁ হু ছাড়া খুব বেশি কথা বলছেন না। আমি
আমি বড়শি লাগিয়ে ফেলেছি। বড়শি লাগিয়ে ফেলার পরে হঠাৎ করেই দেখি আমার বড়শিতে একটা মাছ ধরেছে। আমি চিৎকার করে বলি, উনি কিন্তু আমার থেকে অনেকটা দূরে। আমি চিৎকার করে বলি, আবছা আবছা অন্ধকার, আবছা আবছা আলো আর এরকম। আমি ওনাকে চিৎকার করে বলি যে, বড়াব্বা আমার তো বড়শিতে মাছ ধরেছে, কি করব? বলে, যাও তুমি মাছটা ছোটাও। আমি মাছ ছোটানোর জন্য অবশ্যই নদীতে আমাকে ১ হাঁটু পানিতে নামতে হবে মাছটা ছোটানোর জন্য। আমি যখন ১ হাঁটু পানিতে নেমে যখন মাথা নিচু করে মাছটা ছোটাতে গিয়েছি, তখন সামওয়ান আমার মাথাটা ধরে পানিতে ডুবিয়ে দিয়েছে। আমি কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছি না, কোনোভাবেই কিছু করতে পারছি না। হঠাৎ করেই আবার আমার মাথাটাকে যেন ছেড়ে দিয়েছে এবং আমি প্রচণ্ড ভয় পেয়ে আমি কাঁদতে শুরু করছি, প্লাস চিৎকার করে বলছি, কে কে? এবং উনাকে ডাকছি। উনি কোনো সাড়া শব্দই করছেন না। আমি দ্রুত তৎক্ষণাৎ নদী থেকে উঠে ঠিক যেখানে বসেছিলাম, যেখানে আমি বসার জন্য একটা জায়গা করেছিলাম, ঠিক সেখানে গিয়েছি। সেখানে গিয়ে বরাবর করে চিৎকার করছি। উনি আসছেন না। উনি কিছুক্ষণ পরে আবার আসলেন, বলে, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? তিনি যখন আমাকে চিৎকার করছেন কেন, তিনি এই কথাটা বলে পশ্চিম দিকে তাকান। ঠিক আমি তখন দেখতে পাই ওনার হাতে দুটো স্বাভাবিক হাত নয়, হাত দুটো অনেক বাঁকা, নখগুলো অনেক বড় বড়, হাতে প্রচণ্ড লোম, কিন্তু মনে হচ্ছে যে হাতটা ওনার সম্পূর্ণ গ্যাংগ্রিন অবস্থায় আছে, যে এইমাত্র পচে গলে পড়ে যাবে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ঠিক তৎক্ষণাৎ আমার মাথায় একটা কথা মনে পড়ে যায় যে আমার বাবা বলতো যে এরকম মাছ ধরার কথা বলে অনেককে নাকি ডেকে নিয়ে যায়, মেরে ফেলে। এ কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি ঠিক যেখানে বসে মাছ ধরছিলাম তার অপোজিট কিছু দূরেই আলো দেখা যাচ্ছিল, যে ওখানে অন্য কেউ লোক মাছ ধরছিল। আমি তৎক্ষণাৎ ওখান থেকে সব কিছু ফেলে, পায়ে জুতা ছিল, জুতা ফেলে খুব দ্রুত ওখানে দৌড়ে যাই। যায় একটা লোককে পাই, সেই লোকটাকে আমি জড়িয়ে ধরে বলি, আমাকে বাঁচান। এবং যখন ওনার কণ্ঠস্বরটা আমার কানে আসে, ঠিক আমি যার সাথে আসার কথা ছিল, যেই জব্বার মোরাব্বার কথা বললাম, ঠিক সেই ব্যক্তিটা, আমি আরও ভীত এবং প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন আমি জিজ্ঞেস করি, আপনি কে? তাহলে উনি কে? বলে, কেন, আমি তোমার জব্বার বরাবর, তুমি এখান থেকে কোথা থেকে আসলে? তোমাকে তো আমি আনতে যাইনি, তোমার আব্বা তো নিষেধ করেছিল তোমাকে না নিয়ে আসার জন্য। আমি তখন বললাম, তাহলে উনি কি? উনি আমাকে নিয়ে আসলো কেন? এবং আমি ওনাকে দেখলাম, ওনার হাতটা প্রচণ্ড ভয়ানক, হাতে বড় বড় নখ, এবং হাতটা মনে হয় পচে যাবে, এরকম পচে পড়ে যাচ্ছে, এরকম একটা। বলে, হ্যাঁ, এটা কি বলছো তুমি? উনি তখন আমাকে আশ্বস্ত করে, ভয় পেও না বলে আমাকে জড়ায় ধরে, বলে, তুমি চলো। আমি কিন্তু কাঁদতেছি, অবিরাম কেঁদে যাচ্ছি। এবং উনি তখন, আমাদের মাছ মারা শেষ হয়ে যায়, আমরা তখন ঠিক চলে আসি। চলে আসার পথে আমরা ঠিক যখন শালবনটা পার হব, ঠিক মাঝপথে যখন আসি, মাঝপথে আসার পথে ঠিক ওই লোকটা, ওই আবরণের লোকটা, এবং বিভৎস চেহারা, এবার নতুন বিভৎস চেহারায় এসেছে। এসে উনি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, ঠিক এভাবে যে উনি আমাদের সামনে আসতেছেন, আমরা ওনার সামনে যেতে পারছি না, পিছাচ্ছি। তখন আমার ওই জব্বার বরাব্বাটার সামনে গিয়ে ওনার হাতে যে বড়শি ছিল, বড়শিটা ঘোরাতে ধরে। তখন তিনি একটা কথা বলেন যে, তোদেরকে আজকে ছেড়ে দিলাম বলে কিভাবে যেন আমার ওই জব্বার বরাব্বাটা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওনার হাত এবং পা প্যারালাইজড হয়ে যায়, এবং উনি 9 বছর প্যারালাইজ ছিলেন, 9.5 বছর পরেই তিনি মারা যান। এবং সেখানে যে ঘটনাটা ঘটে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তাকে তার বুকে কেউ একজন লাথি মেরেছিল, কিন্তু আসলে কেউ তো তাকে লাথি মারেনি। যদি লাথি মেরে থাকে তাহলে ওই দৃশ্যটাই কেউ লাথি মেরেছিল। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, অনেকগুলো ভালো ভালো কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। এবং আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনাগুলো আপনার সামনে ঘটেছে কিনা, আপনি বলছিলেন যে আপনার সামনে ঘটেছে, এবং আপনার বাসা তো দিনাজপুরে, রাইট? দিনাজপুরে, আপনি দিনাজপুরের অধিবাসী, এবং আমি খুবই অবাক হয়েছি যে এরকম একজন মানুষকে পেয়ে, যিনি সরাসরি স্বচক্ষে অনেক কিছু দেখেছেন। এরকম মানুষ আমরা সাধারণত পাই না। সাধারণত ফ্যামিলির ঘটনা থাকে বা এরকম, মানে খুব কম পাওয়া যায়, একদম যে পাই না তা না, কিন্তু কম পাওয়া যায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আবার এখনই ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত এফএম হলটেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:43। বুঝতেই পারছেন সময় খুব কম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং সরাসরি তার পরিচয় জেনে নিয়ে তার কাছ থেকে ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আরেকবার বলতে হবে। আমার নাম আকবর রাব্বি, আমি মিরপুর থেকে এসেছি। তো জি। আমি যে ঘটনাটা বলবো সেটাই আমার দাদির থেকে শোনা। এই ঘটনা ঘটেছিল পুরান ঢাকায় 1983-তে। আমাদের পাশের ফ্ল্যাটে এক ভদ্রমহিলার বাচ্চা ওদিন হয়েছে। তো বাচ্চা হওয়াতে ওই দিনই সেম ডেতে পাশের বিল্ডিংয়ে একটা হিন্দু পরিবার থাকতো, যেখানে এক ছেলে আত্মহত্যা করেন। তো নর্মালি বাচ্চা হলে কান্নাকাটি করে, তো ওই বাচ্চাও কান্নাকাটি করেছে এবং একটু স্বাভাবিক ছিল। বাট কিছু সময় যাওয়ার পর বাচ্চাটা হঠাৎ করে প্রচণ্ড বেগে চিৎকার করে কান্নাকাটি শুরু করে এবং অস্বাভাবিকভাবে কাঁদতে থাকে এবং তার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তো অনেকে করে খাওয়ানোর চেষ্টা করে, কেউ খেতেও চাচ্ছে না, ঠিক আছে। এবং কিছু সময় পর দেখা যায় যে বাচ্চাটার মাথা একটা ফাটার চিহ্ন দেখা যায়, যা চামড়ার ভিতর দিয়ে হাড়টা ফাটা। তো ওরা খুবই শঙ্কিত হয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নাম হচ্ছে ন্যাশনাল হাসপাতাল। তো নিয়ে যায়, ওখানে গিয়ে ডাক্তাররা দেখে এবং ডাক্তাররা চিকিৎসা করে থাকে। বাট কোনো মতে বাচ্চাটাকে কোনো কিছু খাওয়ানো যাচ্ছিল না জন্ম হওয়ার পর থেকে এবং কান্নাকাটি করছে। তো আমাদের পাশে এক মহিলা, উনিও হিন্দু ছিলেন। তো উনি আমার দাদিকে এসে বলছিলেন যে আসলে খালাম্মা, এটা একটা খারাপ, যেহেতু একটা আত্মহত্যা ঘটে গেছে, এরকম একটা আমাদের একজন আছে, ওনার কাছে যাই। তো উনি যায় দাদিকে নিয়ে ওই ভদ্রমহিলাকে করে। তো দেখা যায় যে ওনার একটা হেঁটে যে এরকম খারাপ ওই আস্থাটা, ঠিক আছে, বাচ্চাটার উপরে আশ্রয় করেছে এবং বাচ্চাটাকে শেষ করে দিতে। তো এই জন্য ওনারা একটা হেঁটে যে আমাদের ওখানে একটা 4 রাস্তা মোড় ছিল 9 নং পদ্ধতি লেনে। তো ওখানে একটা ভোগের ব্যবস্থা করছে। তো ভোগের মধ্যে দিতে হবে মাছ, মিষ্টি, গাঁদা ফুল। তো এটা ঠিক ফজরের আগে এটা দিতে হবে। তো যথারীতি ওই দিন পরদিন ভোরে একদম আমার দাদি, ওই ভদ্রমহিলা, আরেকজন, 3জন মিলে ওখানে যায় এবং ওই 4 রাস্তার মোড়ে ওইটা দিয়ে কিছু দূর ওনারা যখনই ব্যাক করতে যায়, তো দেখে যে রাস্তা ওনারা ব্যাক করছে বাকি 3-4 রাস্তা দিয়ে 3টে একটু বামুন টাইপের 3-4 ছেলে দৌড়ে এসে ওগুলো খাওয়া শুরু করে এবং তারা দেখা যাচ্ছে কাঁচা মাছ থেকে টান দিয়ে খেয়ে ফেলতেছে এবং তারা একটু ভয় পায় এবং দেখা যায় খাওয়া দাওয়া সেরে আবার 3জন 3 দিকে দৌড় দিয়ে চলে যায়। তো ওরা এসে শুনতে পায় যে বাচ্চাটা আসলে তার ভালো হয়ে গেছে, মানে তার ওই কান্নাকাটি থেমে গেছে এবং তার মাথায় যে ফাটল এটা, তো ও সকালে উঠে দেখে যে এটা আর নেই তার মাথায় এবং স্বাভাবিক করছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সাথে আরও একজন আছেন যিনি আজকে ঘটনা শেয়ার করবেন বলেছিলেন, বাট এখন শেয়ার আচ্ছা, আপনার ছোট্ট করে আপনার নামটা একটু বলেন। আমি আসছিলাম, আমাদের প্রথম অতিথিকে যিনি নিয়ে এসেছেন এবং তিনি আমাদের সাথে এর আগেও পার্টিসিপেট করেছেন। কতদিন আগে এসেছিলেন আপনি? আমি মার্চ মাসে একবার আসছি আর গত রমজান মাসে একবার। আচ্ছা, আজকে আপনার ঘটনাগুলো মানে তেমন এক্সাইটিং না বলে আপনি নিজে এবং আমরা ডিসিশন নিলাম যে আজকে সেই ঘটনাগুলো কিন্তু আপনি আপনার একজন চমৎকার একজন গেস্ট নিয়ে আসছেন, আপনার ফ্রেন্ড যিনি, এবং আমি বুঝতেই পারছি যে আপনার চয়েস খুব ভালো, কারণ আমার ওনার ঘটনাগুলো অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। কোনো ঘটনা শেয়ার করতে চান এমনিতে, কোনো কিছু ছোট? না, আমি এখন আর কোনো ঘটনা শেয়ার করবো না। আচ্ছা, ছোটখাটো কিছু মনে পড়ছে? একদমই ছোটখাটো কিছু? ছোটখাটোর মধ্যে আমি যেগুলো বললাম আপনাকে, যদি এর মধ্যে থেকে কোনোটা বলতে বলেন তাহলে বলি। আপনি যে কোনো একটা বলেন। আপনি শেষে মনে একটা ছোট্ট ঘটনা বলেছিলেন যেটা মোটামুটি আচ্ছা, যে ছাদের উপর। জি। আচ্ছা, এটা হচ্ছে আমার এক আপুর কাছ থেকে শোনা। আপুর নাম হচ্ছে পুষ্পিতা। তো আপু আজকে আমাকে বললো। তো এই ঘটনাটা হচ্ছে এ ধরনের, ওই পাশাপাশি ছাদে একটা ছাদে হচ্ছে 2 ফ্রেন্ড থাকতো, আর ওই 2 ফ্রেন্ডের এক রিলেটিভ বিয়ে করছে। তো তার একটা বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে পাশের ফ্ল্যাটে থাকতো। তো ওই 2 বন্ধু বিকালে ছাদে ঘুরতে বেরোয়, স্বাভাবিকভাবে প্রতিদিনই বেরোয়। তো ওই দিনও বের হয়েছে। বের হওয়ার পরে দেখে যে ওই 2 বন্ধুর, এক বন্ধুর যে রিলেটিভ, তার স্ত্রী এবং তার সন্তান ওই ছাদে ঘুরতে বেরিয়েছে। তো সন্ধ্যার সময় এটা দেখে তো ওই 2 বন্ধু বলতেছে, আর ওই
আহ, মেয়েটা ছিল হিন্দু। তো বলতেছে, বৌদি কি খবর, কেমন আছেন, বিকালবেলা ছাদে আসছেন। তো কথা বলতেছে, এক পর্যায়ে বলতেছে যে পিচ্ছিটাকে আমাদের কাছে দেন, আমরা ওকে নিয়ে একটু ঘুরি। তো বললো ঠিক আছে নাও। এটা বলার পরে যখন সবাই এক জায়গায় আসছে, তো পিচ্ছিটাকে নেওয়ার জন্য যখন হাতটা বাড়াই দিছে একজন, হাতটা বাড়াই দিয়ে যখন ওই ছাদ থেকে এই ছাদে নেবে, তখন আপনার যে বৌদিটা, বৌদির যে ক্যারেক্টারটা, বৌদি ওই লোকটার হাতটা ধরে টান দেয় এবং নিচে পড়ে যেতে থাকে। তো এমত অবস্থায় তার সাথে যে আর একটা ফ্রেন্ড ছিল, সে তাকে ধরে ফেলে, পড়তে দেয় না। তো যখন যে ফ্রেন্ডটা পড়ে যাচ্ছিল তাকে টেনে উঠে দাঁড় করে, তো তখন দেখতে পায় যে যে পাশের ছাদে বৌদি এবং বৌদির বাচ্চা ছিল, সে নাই। ওকে, বেশ অনেক অন্যরকম একটা ঘটনা এবং হ্যাঁ এরকম তার মানে তারা দুজন তো আর ভুল দেখতে পারেন না, দুজন তো হ্যাঁ, একসঙ্গে মানে এটাই। এবং পরবর্তীতে ওই বৌদির কাছে পরে জিজ্ঞাসা করছে, বৌদি আপনি কি গতকাল বিকালে ছাদে আসছিলেন? তো পরে বলতেছে যে না, আমি তো ছাদে যাই না, বা আমাদের ছাদটা অনেকদিন ধরে বন্ধ আছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে হাতে আর সময় নেই, আমি দেখতে পাচ্ছি অনেক এসএমএস, তিথি কুমিল্লা থেকে এসএমএস করছেন, সেলিম এসএমএস করছেন, স্বপন এসএমএস করেছেন, পুতুল, এছাড়াও আমাদেরকে এসএমএস করছেন শামামা রাজশাহী থেকে, আমাদেরকে আলিম এসএমএস করেছেন টঙ্গী থেকে, কাজী আমাদের শুভ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মনা, এসএমএস করেছেন সুচি, এসএমএস করেছেন আমাদেরকে মাসুক, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মুক্তি ময়মনসিং থেকে, সবুজ আমাদের বাড্ডা থেকে এসএমএস করেছেন আমাদেরকে সেলিম, এসএমএস করেছেন আমাদেরকে আরও অনেকেই। আমরা এসএমএস অনেকগুলি পড়তে পারলাম না আজকে, কারণ হাতে একেবারেই সময় নেই, আমাদেরকে মাফ করবেন সেজন্য। আগামী সপ্তাহে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ভূত@redfursy.fm। আপনাদের ঘটনা না পেলে আমাদের ভূত এফএম বন্ধ হয়ে যাবে যে কোনো দিন। সুতরাং প্রতিবার যেরকম আপনারা ঘটনা পাচ্ছেন, প্রতি সপ্তাহে অনেক অনেক ঘটনা, সেই সমস্ত ঘটনা আপনাদের পাঠাতে হবে প্রতি সপ্তাহেই। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি সেলুট জানাই সেই সমস্ত মানুষদের, যে সমস্ত মানুষরা যারা, যে সমস্ত লিসনার এবং যে সমস্ত আমাদের অডিয়েন্স যারা রেগুলার ঘটনা পাঠাচ্ছেন এবং অনেকে আছে এরকম যে প্রথম ঘটনাটি সিলেক্ট হয়নি, আবার আরেকটা নতুন ঘটনা পাঠিয়েছেন, দ্বিতীয় ঘটনাটি সিলেক্ট হয়নি, আরেক তৃতীয় নতুন ঘটনা আপনি পাঠিয়েছেন। সেই সমস্ত মানুষের নাম কখনো বলা হয় না, যে সমস্ত মানুষ ঘটনা পাঠিয়ে চেষ্টা করছেন ভূতাসামকে সমৃদ্ধ করার, কিন্তু জাস্ট অন্যদের ঘটনা তার চাইতে বেটার হওয়ার কারণে হয়তো সেই সমস্ত ঘটনাগুলো বাদ পড়ে যাচ্ছে। আমি খুবই সরি যে আপনাদের ঘটনাগুলো প্রচার করা যাচ্ছে না, কিন্তু আপনারা সবাই মিলে আছেন বলেই আমরা ভূতাসাম নিয়ে এতদূর এগিয়ে আসতে পেরেছি। এই বছরও প্রায় শেষ হয়ে গেল, আমরা একটা নতুন বছরে পা দেবো। যাই হোক, আমি যেটা বলছিলাম আজকে শো শুরু করার সময়, যে আমাদের আজকের তারিখটা খুব মানে আমাদের জন্য, আমাদের সবার জন্য অনেক বেদনার এবং শ্রদ্ধা জানানোর মতো একটা দিন। আমরা এই দিনে 1971 সালে আমাদের অনেক মানে কি বলবো, যে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তান যারা ডাক্তার ছিলেন, কেউ শিক্ষক ছিলেন, কেউ বিভিন্ন নানা পেশা মানুষ ছিলেন, সংস্কৃতি কর্মী ছিলেন, সাংস্কৃতিক কর্মী ছিলেন এবং আরও অনেকেই, অনেক মানে যারা আমাদের বুদ্ধিজীবী, সেই সমস্ত মানুষগুলোকে আমাদের হারাতে হয়েছে একদম জাস্ট বিজয় দিবসের 2 দিন মাত্র আগে, যখন কিনা সব কিছু মানে আমরা মোটামুটি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সময় আমাদেরই দেশের কিছু সুবিধাবাদী মানুষেরা এই সমস্ত মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত মানুষকে এবং আপনারাই আমাদের পথ দেখান সবসময়, আপনারা আমাদের চেতনায় আছেন বলেই আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারি। আমরা বুঝি কোনটা ঠিক কোনটা ভুল সব কিছু, এবং আমরা দেশকে ভালোবাসতে শিখি, আপনারাই সেই প্রেরণা দেন। আপনাদের প্রেরণা নিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা এগিয়ে যাব বহুদূর, সেই বিশ্বাস আমাদের আছে এবং আমরা জানি যে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা কখনো মুছে যাবেন না। আপনাদের জন্য এই গানটি, এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা।